রেজাল্টটা থাকার কথা, কিন্তু ফজলু ভাই নাই। এই অবশ্য আলাপটা হচ্ছিল, তাকে কিন্তু রেজাল্টটা হয়নি। এই আলাপটা হচ্ছিল অবশ্যই, কিন্তু রেজাল্টটা হয়নি। রেজাল্টটাও হয়ে আছে। আমি জানি যে দক্ষিণবঙ্গের যে একটা রেজাল্ট হয়ে আছে, এখন সেই হয়তো এটা ভালো জানেন, যেহেতু তার কাছে এই রেজাল্টটা আমার কাছে নাই। সে নাকি এটা বিষয়ই করছে। তাহলে আপনারা এই এই 42,000 টাকায় কাকে কাকে দুই বঙ্গে করা যায়, প্রস্তাব করা যায় যে হয়তো সারা বাংলার মাধ্যমেই কৃষক সংগঠনগুলোকে আর্থিক ব্যবস্থাপনা এবং অন্য বিষয়ে তারা একটু সহযোগিতা করতে পারে। সেটা একটু সভাপতি মহোদয় যদি একটু প্রস্তাব দেন, তাহলে হয়তো সংক্ষেপে এই কাজটা হয়ে যাবে। না, দুই বঙ্গের দুইজন, কিন্তু এই দুইজন কাকে প্রস্তাব দেব, এটা তো প্রস্তাবটা এসে গেলে ইয়ের থাকি, সাধারণ ইয়ের থাকি। না, এটা সাধারণ ইয়ে থেকে আপনার দৃষ্টিকোণ থেকে যারা ওই বঙ্গে যে সবচাইতে খাতাপত্র এবং একটা সমিতি পরিচালনার ক্ষেত্রে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আমরা এমন একজনকে পাঠাবো না যেই মানুষটা যাই একটা কৃষক সংগঠনের কাছে সারা বাংলার একজন প্রতিনিধি, যে জানো সেই জায়গায় জানো সারা বাংলার যে তাদের হ্যাঁ, যে আমি মানটা আছে সেই আমি মানটা। আমি আমি একটু ঢুকে পড়ি সভাপতি মহোদয়, আপনার অনুমতি নিয়ে একটু ঢুকলাম। জি স্যার, জি স্যার। আমি একটু ঢুকে পড়ি। আমার মনে হয় যে হানিফ ভাই এবং আসাদুজ্জামান সজল, আমাদের দুজন সহকর্মী অত্যন্ত বিচক্ষণতার সাথে আপনাদের 2.5 বছর ধরে আপনাদের এই কাজগুলা করতেছে। এবং আহ, আমি বলবো যে আমরা আমরা যেভাবে জব্বার ভাই আমরা যেভাবে স্বপ্ন দেখছিলাম জি স্যার। 2016 সালে, যে স্বপ্ন দেখে আইপিপি বন্ধ করছিলাম এবং তারপরে 2 বছর অনাহারে ছিলাম আমরা, এরপরে আমরা এমএমআই নিয়ে আসলাম, আমরা কিন্তু সাকসেসফুল, তাই না? জব্বর ভাই 2013 সালের মানিকগঞ্জের কৈটাতে আপনি অ্যাক্সিডেন্ট করছিলেন জব্বর ভাই। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আপনি জয়েন করতে পারেন নাই। জি স্যার। তো সেই মানিকগঞ্জ থেকে আমরা শুরু করছিলাম না? তা আমরা কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা টায়ারে আমরা কিন্তু সাকসেসফুল, এবং আমাদের এই টায়ারে আমাদের 2 খলিফা যে জয়েন করছে, এই সজল সাহেব আর হানিফ সাহেব, এই দুইজন কিন্তু অক্লান্ত পরিশ্রম করে একটা সিস্টেমে নিয়ে আসছে কিন্তু। এবং আমার এখান থেকে একটু ইকো হচ্ছে। আপনারা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আপনারা সুন্দর। চাঁদের আলো থেকে একটু সমস্যা হচ্ছে মানে অঞ্জনাদির। আচ্ছা, তো জব্বর ভাই, এই যে এফবিএফ রা যারা আছে, আমরা তো আসলে কাজটা করতেছি এমন ভাবে যে আসলে আমরা কিন্তু আপনাদের একটা সহায়ক শক্তি, আমরা কিন্তু মানে সবকিছু না, আপনাদের সহায়ক হিসাবে আমরা কাজ করতেছি। আমরা বলি না যে আমরা প্রকল্প, কেউ একটু মিউট করে রাখলে সুবিধা হয়, কারণ অঞ্জনাদি মিউট করে রাখেন। অঞ্জনাদি, হ্যাঁ হ্যাঁ, ওকে। তো আপনার এই যে এফবিএফ দেরকে যেভাবে গড়ে তোলা হয়েছে, আমার মতে আপনারা আপনাদের সবগুলা কাজে তো আমরা সহায়তা করতেছি। আপনারা দুই বঙ্গে কোন দুজন এফবিএফ ভালো হবে এটা আপনাদের বোঝার চেয়েও ওই হানিফ এবং সজল যেটা করতেছে ওনারাই আপনাদেরকে বেশি সহযোগিতা করতে পারবে যে কোন দুজন হলে ভালো হয়। আমি এখানে চাপাই দিতে চাচ্ছি না, আপনাদেরকে সহযোগিতা করতে চাচ্ছি, কারণ ওনারা দুজন বুঝবেন। এই আলাপটা আমরা শেষ করে ফেলাই তাহলে। হানিফ ভাই এবং সজল, আপনারা দুইজন যারা আমাদের বেবদের ভিতরে সবচেয়ে বেস্ট, মানে বিধায়ক হিসাবে কাজ করতেছে, মানে আপনার বায়াস না, মানে ওই যে আছে না যে নাম্বার দিয়ে দিলাম, ওই ভাই বোনরা একটু অ্যাভয়েড কইরা বিধায়ক, এখানে বড় একটা ভূমিকা পালন করে। বিধায়ক কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। উনি কিন্তু জাজ করেন, এবং মেন্টরের বাংলা কিন্তু খুব সুন্দর, মানে ভুলে গেছি ইমাম হোসেন করছিল এক সময়, যে মানে হলো যে সে কিন্তু আপনার নিউট্রাল আর কি, আপনার সে বায়াস না, বাংলা কি করুন, মানে আপনাদের কারো স্যার কি মানে সে প্ররোচিত না আর কি কারো দ্বারা। তাহলে ওই রকম দুইজন গ্রহণযোগ্য, দুজনের বিএফ কে সজল এবং হানিফ ভাই সারা বাংলার এক্সিকিউটিভ কমিটির কাছে সুপারিশ করবে। আপনারা এটা দ্রুত নিয়োগ দিয়ে দিন। এই 42,000 টাকা
এখন এই দুজনকে আপনারা কত করে স্যালারি দিবেন, কত মাসের জন্য, ওনারা কি করবে, এটা কাজ আপনারা করে ফেলেন। এটা গেল হলো একটা। অসুবিধা ঠিক আছে? জি স্যার। ওনারা সবাই কি এটার সাথে একমত তো? জি স্যার, এটা একমত। একমত সজল সজল একমত কিছু হলে বলবেন? মানে একটু বলি, মানে মানে ওনারা তো জব্বার ভাই, আপনার মনে আছে এর আগের মিটিং এ উবাইদুল ভাই সহ অসীমদা সহ আপনারা আলোচনা করছিলেন, ওখানে কিন্তু জি স্যার, জি স্যার। কিন্তু ওয়াইদুল কিন্তু অলরেডি কাজ করতেছে আপনাদের এই হিসাব ওয়াইদুল, হ্যাঁ স্যার। বিষয়ক। ঠিক হ্যাঁ, আছে ওর স্যার। নামটাই কিন্তু আপনারা নিয়ে আসছিলেন, ঠিক ঠিক কিনা? আছে স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ উত্তরবঙ্গের জন্য আমরা ওহেদকে ইয়ে করছিলাম স্যার। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওইটাই বলেন আর কি। আমরা চাই যে আপনার মুখ দিয়ে আসুক স্যার, বুঝছেন স্যার। না যদি এটা আমরা না আমরা সেটা না, করছি, কিন্তু আপনার মুখ দিয়ে আমরা চাচ্ছি স্যার। না সুন্দর, এটা ঠিক আছে। আপনারা আমাদের উপরে যদি বিশ্বাস রাখেন, হ্যাঁ স্যার। আমরা তো এই জায়গাটাতে আপনাদের আমরা কিন্তু সহযোগী, আমরা কিন্তু সহায়ক, আমরা কিন্তু বাস্তবায়নকারী না। বাস্তবায়নকারী কিন্তু আপনারা, বুঝছেন? আপনার তো সেখানে যদি ওহিদুলের নাম আসে, হানিফ ভাই দক্ষিণবঙ্গে কাকে আচ্ছা, করা হয়েছে? এইখানে রীতাদি অসীমদা দুইজনে, কিন্তু সব মিলায়া যেহেতু আমাদের টিমে জেন্ডার ইস্যুটাও একটা আমি রীতাদির নামটা প্রস্তাব করছি আর কি, যে জেন্ডার ইস্যুটাকে একটা ইয়াতে যে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিবেচনা করে। আর রীতাদি অসীমদা দুইজনে মানে সমানভাবে ভালো পারফর্ম করতেছে, দুইজনের উপরেই আস্থা রাখা যায়। তারপরে রীতাদিকে মানে জেন্ডার ইস্যু কনসিডার করে বলতেছে। তাহলে অসীমদা, তাহলে আপনি এই দুইটার ভোট নিয়ে নেন সবার কাছ থেকে, এই দুইজনের। হ্যাঁ স্যার, দুইজনে স্যার সিলেক্টেড স্যার। আমি 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 একটু আমি এই জায়গাটাতে একটু ফর্মাল হতে চাই। অসীমদা, জি স্যার। দুইজনের নাম তো পেলেন, জি স্যার। তাহলে আপনি সভাপতি মহোদয়ের অনুমতি নিয়ে এটা ঘোষণা করেন সবার কাছে, সবাই যাতে এটা মানে এইগুলো আপনারা কোরামগুলো আপনারা করেনই তো, তাই না? এগুলা এইভাবে সিদ্ধান্ত আকারে নিয়ে যায়, আমি কিন্তু লিখতেছি। ঠিক আছে। তাহলে এটা আপনি ঘোষণা দেন, সবাই রাজি আছে কিনা, রাজি আছেন। আমি বলতে পারি, আমি যাচ্ছি যে আপনারা এগুলা করেন। আমাদের কাজ হলো আপনাদেরকে একটা সিস্টেমের টেমপ্লেটের মধ্যে নিয়ে আসা। সে আমরা নাই, এই মিটিংটা এইভাবে চলবে। আমরা নাই, মিটিংটা এইভাবে চলবে। বাদানুবাদ তাদানুবাদ না ভাই, সবাই সবার জন্য কাজ করতেছি এখানে। জব্বার ভাইয়ের কোনো ইন্টারেস্ট নাই, অসীম দারের কোনো ইন্টারেস্ট নাই। না স্যার। তাহলে আপনি ঘোষণা দেন। সভাপতি মহোদয়, জি বাবা। যেহেতু আমাদের ছাড়দের যেহেতু বিচক্ষণতা এবং তাদের সবকিছু মিলিয়ে ছাড়া আসলে আমাদের এই দুইজনের যে প্রস্তাব আসছে, আমার দিক থেকে আমি বলতে পারি যে আসলে একদম উত্তম প্রস্তাব। সেখানে যদি আপনাদের যদি সবাই এই প্রস্তাবে সম্মতি থাকে, তাহলে তো আমরা সবাই, আর যদি কারো কোনো আপত্তি থাকে আমাদের একটু বলতে পারেন। আর সম্মতি থাকলে তো আমরা কেউ কথাই বলবো না, তাহলে তো এই প্রস্তাব আমরা মেনে নিয়েছি। যদি কারো আপত্তি থাকে একটু বলতে পারেন বাবা। যদি আমার আপত্তি না হয় তাহলে হা জয়যুক্ত। আপনার না, আগে হলো যে আপনারটা শেষে। যেহেতু আমাদের সারা বাংলার প্রতিনিধি আছেন। হ্যাঁ জি বলুন। নীরবতায় কিন্তু সবকিছু হয় না। আমি বলতে চাই যে সবাই বলুক, আপনি যেভাবে বলতেছেন আমরা শুনতেছি, আমরা যেন বলতে পারি যে হ্যাঁ আমরা ওই দুইজনের পক্ষে আমরা হা যুক্ত করতেছি, এই কথাটা বলো। যার নীরব সেই নীরব থাক। বাবা লেনিন বাবা, আমি ওই কথাটাই বলছি, যদি আমরা সবাই একমত হই তাহলে হা জয়যুক্ত। হ্যাঁ সেটাও হতে পারে। আবার আমি ভাবছি যে যেহেতু সবাই তো ফোনের আগে একবারে যদি স্পিকারটা অন করি, অনেক সময় অনেক হচ্ছে, সেইভাবে সময়ের একটা বিষয় আছে স্যারদের। এখন যদি আপনারা সেটা মেনে নেন যে আমরা আসলে সবাই যদি হা জয়যুক্ত হয় তাহলে সবাই হা বলি। সিস্টেমটা ওইভাবে শিখতে হবে তো আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ জয়যুক্ত। আমি জিকরুল। ওকে, সবাই এক এক করে বলে দিন সারা বাংলার যারা প্রতিনিধি আছেন। লেনিন বাবা। আমি বলছিলাম মোসাদ্দেক। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। সবাই এক এক করে বলেন কার কি মতামত, একটু দয়া করে বলেন তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি বলেন। রীতাদি।
রীতা দি না, অঞ্জনা দি। কি বাবা সবাই থামি গেল কেন? না, অঞ্জনা দি শুনতে পাচ্ছেন? যে দুজন দায়িত্ব নিচ্ছেন আমি কথা বলতে পারি, আমার কথাটা যখন প্রস্তাব শুনি। করা হচ্ছে, ওনারাও রাজি আছে কিনা সেটাও বলুন, জরুরি। না ওরা তো আজই থাকবেই স্যার, আমরা যদি সবাই মত দেখতে থাকবি। তারপরেও যদি ওনাদের অনেক মানে অসীম দা, সীমাবদ্ধতা থাকতে পারে। আমি অঞ্জনা দি বলেন। আমিও মানে সম্মতি দিলাম। সুলাইমান ভাই বলেন। সুলাইমান ভাই, এই যে প্রস্তাবটা আপনি তো শুনছেন অবশ্যই। হ্যাঁ শুনছি। অত্যন্ত সুন্দর প্রস্তাব। আমি আমার ব্যক্তিগত এবং আমাদের আদর্শ চাষী এগ্রো কেয়ার কোঅপারেটিভ সোসাইটির পক্ষ থেকে আমি এই প্রস্তাবকে সাধুবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। ধন্যবাদ। আচ্ছা, এরপরে হয়তো যেহেতু আমি এই প্রস্তাবে আগেই বলেছি হ্যাঁ, এবং সভাপতি মহোদয় শেষ, যেহেতু আর যারা আছেন একটু যদি মতামত শেয়ার করতে পারেন। হ্যাঁ বিউটি আপা যদি একটু বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ সমস্যা নাই, আমি হ্যাঁ বললাম। লেলিন বলেন মিউট করে। লিলিন ভাই স্যার বলছে লিলিন ভাই স্যার আমি বলছি তো স্যার, আবারও বলছি স্যার আমাদের সমিতির পক্ষ থেকে। ওকে হ্যাঁ ওনাদের দুইজনের বক্তব্য নেন এখন। আচ্ছা, এখন যেহেতু আপনারা ওয়াহিদ ভাই শুরুতে আপনার মতামতটা একটু দেন, তারপরে আমার দিটা দিই। তো ধন্যবাদ সারা বাংলা কৃষক সোসাইটির প্রতিনিধি এবং স্যারদের। আমার উপর আসলে যে আস্থা বা ইয়া আসছে আমি তা গ্রহণ করলাম এবং চেষ্টা করব মানে নিষ্ঠার সহিত দায়িত্বটা পালন করার জন্য। ধন্যবাদ। আচ্ছা, রিতা দি আপনার মতামতটা একটু যদি সবাইকে জানান। হ্যাঁ, আমার সংগঠনের পক্ষ থেকে আমি সম্মতি দিলাম। তাহলে তো যেহেতু ভোটাভুটির দিক থেকে আগেই সম্পন্ন হয়েছে, এবং আমি সভাপতি মহোদয় আমি অনুরোধ করব যাতে ধন্যবাদ। আমি সবাইকে আমার সোসাইটির পক্ষ থেকে সবাইকে অনুরোধ করব যে আমরা যে দুইজনকে সবাই মিলি আমরা নিয়োগ দেব, তাকে যেন সবাই সহযোগিতা করি, তার মাধ্যমে যেন কাজ আমরা আদায় করতে পারি। আচ্ছা সভাপতি মহোদয়, আমি একটু ছোট্ট একটু করে রাখি যে যেহেতু তাদেরকে আপনি নিয়োগ দিয়ে দেবেন, এবং যেহেতু কাজের একটা ইয়ে হবে যে আসলে কোন কোন কাজগুলো করবে সেটাও একটু তাদেরকে বলে দিতে হবে, যে কোন কোন কাজ তারা এখন থেকে করবে আগামী মাস থেকেই। হয়তো ডিসেম্বর মাস থেকেই তাদের কার্যক্রম শুরু হবে, এবং আমরা বসে আবার সারা বাংলা কৃষক সোসাইটির নেতৃবৃন্দ বসে আসলে কোথায় কিভাবে পরিচালিত হবে এবং কিভাবে তাদের সম্মানিটা যাবে এটা আমরা সব তাদেরকে তাদের নিয়োগপত্রে উল্লেখ করে দিয়ে দেব। আচ্ছা, এই ছিল আমাদের একটা বিষয় স্যার। না, প্রফেশনাল, ভেরি গুড, ঠিক আছে। এরপরে যেটা আমাদের স্যার এখানে 12,000 টাকা থাকে স্যার, এই বিষয়টা স্যার আমাদের আগেই সিদ্ধান্ত একটা ছিল যে আমরা সারা বাংলার যেহেতু আমাদের নথিপত্র আছে সেই বিষয়টার জন্য আমরা সংক্ষেপ আকারে চাইছিলাম নিজেদের অর্থের সাথে যোগ করে স্যার আমরা দুই বঙ্গে দুটো আলমারি ক্রয় করতে। যদি দুই বঙ্গে যেহেতু আঞ্চলিক আমাদের একটা আছে কার্যক্রম আছে, সেটার জন্য যদি স্যার কারো কোনো আপত্তি না থাকে, এটা যে দুই বঙ্গেই করতে হবে স্যার এমন কোনো কথা নাই। আমি এখানে একটু সহযোগিতা করতে চাই, আমাকে একটু সবাই একটু কারেক্ট করেন, সংশোধন করেন। যেহেতু রিতাদি এবং ওহিদুল একটা বড় দায়িত্ব পেয়েছে, আমাদের সংগঠনের দায়িত্ব আছে, আবার আপনাদের সম্পদের সীমাবদ্ধতা আছে। আপাতত আমাদের 2টা রিজিওনাল অফিস আছে, আমাদের ক্যাবিনেট আছে। আপাতত আপনাদের এইসব ফাইল পত্রাদি সবকিছু এটা আপনাদের অফিস, আমাদের রিজিওনাল অফিস। আমাদের রিজিওনাল অফিসের এই ক্যাবিনেট গুলো আপনারা আবার সারা বাংলার টাকার অভাব হবে না,
এই কেবিনেট কেনার জন্য আপনারা সারা বাংলার টাকা নেওয়ার দরকার নেই। আমার মতে কি জানেন, এই 42,000 টাকা অর্ধেক করলে 21,000 আপনি কয় মাস ওনাদের বেতন দিবেন, কত করে বেতন দিবেন? আপনারা যদি 2% হারে যদি সবগুলো সংগঠন যদি আপনাদেরকে যদি মানে তাদের সদস্য চাঁদা হিসাবে প্রফিটটা যদি দেয়, তাহলে আপনার এই টাকা ঘুরে আসতে আসতে আপনাদের একটু সময় লাগবে। আপনারা ওনাদের স্যালারিটা আপাতত ভলান্টারি কাজে করুক, আপাতত ওনাদের একটা স্যালারি এমন ভাবে ঠিক করেন যে সারা বাংলার আয় আসার আগে পর্যন্ত যাতে এই টাকাটা দিয়ে ওনারা চলতে পারে। মাত্র 21,000 টাকা। তো এই গোটাটাই যদি আপনারা যদি এফবিএফ দের স্যালারি হিসাবে, এই দুজনের স্যালারি হিসাবে রেখে দেন, এটা দিয়ে অন্য কিছু খরচ করেন না। এখন সারা বাংলার ইনকামটা করেন, আয়টা করেন, তারপরে আপনারা ওনাদের স্যালারি আবার পুনর্নির্ধারিত করে আপনারা আগান আপনারা। আর সবসময় যে ওনারাই যে এই দায়িত্বটা পালন করবে এমন কিন্তু বিষয় না, এটা রোটেটিং হইতে পারে। আরো তো চ্যাম্পিয়ন আছে, এটা আমরা সহযোগিতার অর্থে আপনাদেরকে বলতেছি। ওনাদের ব্যস্ততা আছে, ওনাদের ব্যস্ততা আরো বাড়বে। আমি অবশ্যই একটা দেখতেছি যে রিতা দিও অনেক আগায় যাবে, ওহিদুল ভাই অনেক আগায় যাবে। ওনাদের আসলে একটা সময় গিয়া সময় থাকবে, তো একটা সময় হবে আপনারা প্রফেশনাল একেবারে বাইরের থেকে একদম পেশাদার অ্যাকাউন্টেন্ট হিসাব রক্ষক নিয়োগ দিতে হবে, ঠিক আছে? তো ফলে ওই 12,000 টাকা আপাতত আপনারা স্যালারির মধ্যে রেখে দেন, এটাতে আসলে আমাদের খুব একটা আপত্তি থাকার কথা না এমএমআই এর পক্ষ থেকে। দুলাল দা, রাইট। ওকে। সজল, হানিফ ভাইয়ের আশা করি কোনো আপত্তি থাকার কথা না, মাহমুদ স্যার আমাদের সাথে একমত হবেন। আমি এরপর একটু যেতে চাই, অসীমদাকে আমি এজেন্ডার সাথে একটু বিশ্লেষণ দিতে চাই। সেটা হলো আপনাদের 42 চলে গেলে 1,26,000 ব্রেকআপটাকে আপনারা জানেন সারা বাংলার? স্যার এইখানে স্যার আমি যেটা জানতাম স্যার, এটা নেট হাউস একটা করার কথা ছিল। না, সারা বাংলাতে ভ্যাকসিন আর মেডিসিন ইউনিট যেহেতু ম্যাক্সিমাম যাচ্ছে হলো ইয়েতে, আমাদের হলো কি একটু ব্যাখ্যা করি সারা বাংলাকে আমরা আসলে অ্যাপেক্স হিসেবে এই ব্যাখ্যাতে আমি যাবো না আসলে। ও যেহেতু একটা টেমপ্লেটের মধ্যে অনুমোদন নিয়ে চলে আসতে, হয়তো একটা অনুমোদন পাইছিলাম আমরা গরুর হৃষ্টপুষ্টকরণে, ওটার মধ্যে সারা বাংলাকে আমরা ফেলে দিছি আপনাদের মধ্যে একটা সাধারণ সংগঠন হিসাবে, অ্যাপেক্স হিসাবে আমরা এখানে দেখাই নাই। তো ওরেও কিন্তু আমরা ভ্যাকসিন মেডিসিন ইউনিট ইনস্টলেশনের জন্য 1 লাখ টাকা, তাই না সজল? হ্যাঁ, 1 লাখ টাকা। রেফ্রিজারেটরের জন্য 21,000 টাকা, একটা র্যাকের জন্য 5,000 টাকা, মোট 1,26,000 টাকা তার জন্য ধরা ছিল। এখন মুশকিলটা হলো ওই যে দুলালদা বসে আছে, উনি কিন্তু আপনাদের কাছে বুঝে নেবে যে এই খাতে আপনারা এটা খরচ করছেন কিনা। আমি কালকে রাত্রেবেলা অনেক রাতে সজলের সাথে কথা বলতেছিলাম 11:30টার দিকে বোধহয়, যে এই একই খাত রাইখা সারা বাংলায় টাকাটা কোনো জায়গাতে ইনভেস্ট করে এখন লাভ আসুক। আমি যে জন্য আজকে মিটিংটা ডাকা হয়েছিল, আমি সভাপতি মহোদয়ের অনুমোদনে আরেকটু বেশি কথা বলতে যাচ্ছি যে আপনাদেরকে এখন ভাবতে হবে সারা বাংলার ইনকাম করতে হবে, আয় করতে হবে। আয় করতে হবে শুধুমাত্র আয়ের জন্য না, আয় করতে হবে সদস্যদেরকে সেবা দেওয়ার জন্য। সেবাটা ফ্রি না, সেবা মূল্য নির্ধারণ করে সেবাও পাবে, সারা বাংলা আয়ও হবে। এখন সেবাটা ওই সদস্য আপনার বাইরে থেকে কিনতে গেলে সেবাটার দাম 5 টাকা, আপনার থেকে কিনতে গেলে সেবাটার দাম 3 টাকা। সেবাটা 1 টাকা 2 টাকা 1.5 টাকা না, তাহলে এমন একটা মার্জিনে দিতে হবে যেন সেজন্য লাভবান হয়। হ্যাঁ, তো আপনার এবং সারা বাংলার জন্য কিছুটা আয় আসে, দুই পক্ষের জন্য একটা লাভ একটা ইয়েতে থাকে। তো এই 1,26,000 টাকা কোথায় এখন ইনভেস্ট করলে একই খাতে আমার লাভ আসবে সেটা একটু যদি বলতেন। এখন সারা বাংলা রেফ্রিজারেটর কিনলেন, কোথায় রাখবেন? দুই বঙ্গে তো লোকজন আছে, ভাগাভাগি করবেন কেমনে, তাই না? আর টাকাও তো খুবই কম। দুইটা কেনা যাবে, মানে মেডিসিনাল ইয়া তো 12,500 করে, খুব দুইটা কেনা যাবে এখানে, মানে আচ্ছা আপনার ভালো মানেরই, ওই ছোট তো ওইটাতে তো বড় ইয়া লাগে না, দুইটা কেনা যাবে। আছে আপনারা সিদ্ধান্ত নেন যে যারা গরু ক্যাটল ফ্যাটেনিং এ, কারণ দুলালদা তো উনি চাইবে যে ওনার এই টাকাটা যেই খাতে আপনি চাইছেন ওই খাতে, কারণ ওনার আদারওয়াইজ ওনার সামরা থাকবে না, আর ওনার সামরা না থাকলে আমার তো নাই কিছু, বুঝছেন? তো এটা খুবই মানে খারাপ উদাহরণ তৈরি হবে আর কি। তো এখন আপনি মানে যেন সাপ মরে লাঠিও না ভাঙে, এই ধরনের একটা সলিউশনে যেতে হবে আর কি।
ব্যাকআপটা আবারও বলি, ভ্যাকসিন এবং মেডিসিন ইউনিট ইনস্টলেশন, এটার জন্য 1 লাখ টাকা ধরা আছে। তো এটার জন্য 1 লাখ টাকা আপনারা দুই বঙ্গে আপনাদের গরুর হৃষ্টপুষ্টকরণ, ডেইরি, মুরগি সবই আছে। তো ফলে ভ্যাকসিন এবং মেডিসিন একটা ইউনিটের জন্য আমি উবাইদুলের সাথে ওই দিনও অনেক কথা বলছি। উবাইদুল থাকলে ভালো ছিল। আপনারা এখানে সবাই বুদ্ধিমান মানুষ, জানেন, আপনারা একটু হেল্প করেন যে এই টাকাটার ব্যাখ্যাটা। হানিফ ভাই একটু মিনিটটা চালান, আমি পিটারের ফোনটা একটু ধরি। দোলদা আপনারা একটু মিনিট চালান, আমি একটু ফোনটা একটু ধরি। হ্যাঁ, এই এজেন্টটা ধরে আর কি। হ্যাঁ, এইটা একটা জায়গাতে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনাদের যেমন আমাদের বাকরকাটি কিন্তু খুরা রোগের ভ্যাকসিন দিচ্ছে 60 টাকা করে পার গরুতে। হ্যাঁ, তো এইটা সরকারি ইয়ে থেকে মাত্র 1 টাকা করে কিনা যেত। এইটা বাকরকাটির কাছে যদি সারা বাংলা কৃষক সোসাইটি একটু বর্ধিত মূল্য বিক্রি করতো, বাকরকাটি এখানে লাভবান হওয়ার সম্ভাবনা ছিল এবং সারা বাংলাও এখানে লাভবান হতো। তার এই ব্যবসাটা করার সুযোগ আছে। আর 2টা ফ্রিজও কেনার সুযোগ আছে। আবার ফ্রিজ না কিনলেও যদি অল্টারনেটিভ প্রস্তাব থাকে সেটা, কারণ আমাদের যারা ক্যাটেল ফ্যাটেনিং এ গেজেট আছে, যারা চ্যাম্পিয়ন হলো, তারা কিন্তু তাদের সবার কাছে ফ্রিজ আছে। হ্যাঁ, সবগুলো সংগঠনে ক্যাটেল ফ্যাটেনিং এর সংগঠনগুলোর সবারই ফ্রিজ আছে, কেনা হয়েছে। সুতরাং এইটা অল্টারনেটিভ কিছু করা যায় কিনা, এটা আপনারা কি ভাবতেছেন? যে মেডিসিন এবং ভ্যাকসিনের জন্য টাকাটা খরচ করলে এটার একটা প্রস্তাব দিতে পারেন কিনা, 2টা ইউনিট করে, সেই জায়গাটা একটু চিন্তা করতে পারেন। স্যার, এটা আমাদের যেহেতু কাছাকাছি আমাদের কৃষক সংগঠনগুলোর, আমিও মনে করি স্যার, আপনার সাথে আমি একমত হতে চাই যে যেহেতু অনেকগুলা ফ্রিজই আমাদের কৃষক সংগঠনের আছে, সেগুলো আসলে অত পরিমাণ আমাদের কাজও আমরা এখন পর্যন্ত হাতে নিতে পারি নাই কৃষক সংগঠন। সেখানে যদি এটা ওইভাবে স্যার ব্যবহার করা যায়, আমার মনে হয় স্যার এটা ভালো হবে। কারণ ফ্রিজটা কিনে বসাইয়া রেখে যদি সেই টাকাটা আমরা আয় না করতে পারি সারা বাংলা থেকে, এটা আমাদের জন্য একটা ব্যর্থতা। কিন্তু ঔষধ স্যার চলবে, কম বেশি ঔষধ চালানো স্যার সম্ভব। স্যার সবাই যদি একমত হয়, আমার মনে হয় যে স্যার ফ্রিজটায় খুব বেশি যাওয়ার প্রয়োজন আমার মনে হয় যে না, এর চাইতে ঔষধটা আমাদের মনে হয় চলবে। কারণ কাছাকাছি অনেকগুলা ফ্রিজ আমাদের চলে আসছে, আমাদের যেমন বরিশালে অনেকগুলা চলে আসছে, সব জায়গায়, রংপুর, বরিশাল, সব জায়গায়, রংপুরেও স্যার। যেহেতু এখন আর সভাপতি মহোদয় আছেন, সে যদি এটা সভাপতি মহোদয় এই বিষয়টা একটু সবার সাথে একটু শেয়ার করা যায় কি? আনমিউট করে নেন। জব্বার ভাই কথা শোনা যাচ্ছে না, আপনি মিউট করা, মানে বোবা হয়ে আছেন। ওনার মনে মিউট করে দেওয়া হয়েছিল এটা। অসীমদা একটু তৎকালে ঢুকি আর কি। ওই যে এটা যখন আপনারা করেন তখন কিন্তু এরকম একটা ইয়ে ছিল যে অনেক যখন গরু আপনারা যদি ওই যে দেখেন না, ফিডের দোকান, ওষুধের দোকান, একই দোকানে ভ্যাকসিন থাকে, ওষুধ থাকে, সবই থাকে না। জি স্যার। সারা দোকানে, সারা বাংলা যদি ওইরকম একটা বিজনেস সেন্টারের মতো করতে পারে স্যার, করা তো অবশ্যই যায়, কেন যাবে না? আমাদের এতগুলা হাত কাছাকাছি, এটা সম্ভব, কিন্তু একটু সময় দিতে হবে। না, সময় নিয়ে গেবে। ধরেন 1,26,000 টাকা আছে, তো একটা দোকান ইনকিউব করার জন্য এনাফ। ধরেন আপনি যখন আর ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে লিংক হয়ে যাবে, তখন আপনি কিন্তু ক্রেডিটেও ইয়া পাবেন আর কি। এটা তো আপনারা ভালো জানেন আর কি এই ব্যবসাটা। জি স্যার। ওরা কিন্তু ওই ওষুধ কিন্তু ক্রেডিটেও দেয় না। এখানে আরো একটা বড় সুবিধা হচ্ছে কি সজল ভাই, যেটা হচ্ছে ওটা ওনারা চিন্তা করুক যে ওনাদের কিন্তু কাস্টমার রেডি আছে। এটা কিন্তু অনেক ব্যবসায়ীর নাই, একদম মার্কেটটা রেডি আছে যে বরিশালে 120 জন সব মিলে আবার 200 জনের কাছাকাছি। যদি আমি অন্যান্য ক্যাটেল ইয়েও তো আছে, যেটা সিড ভিলেজে তো ক্যাটেল রেয়ারিং আছে, তো 200 জন কাস্টমার একদম হাতে আছে। 200 জনের কন্ট্রোল হলো 6-7টা মেম্বার অর্গানাইজেশনের মাধ্যমে। তো তাদের মাধ্যমে তাদের চাহিদা অনুসারে এটা অনেকবার আলাপ হয়েছে
যে তাদের চাহিদা অনুসারে তাদের থেকে অ্যাডভান্স নিয়েও টাকাটা ম্যানেজ করা যাবে। মানে কত টাকা লাগবে, টাকা কিন্তু ওষুধ কিনতে কিন্তু ভ্যাকসিন কিন্তু অনেক বেশি টাকা লাগে না, শুধু একটা তদবির চেষ্টা করা, যোগাযোগ রক্ষা করা, এই জায়গাগুলো দরকার, জাস্ট উদ্যোগটা নিলেই হয়। যেখানে মানে দোকানটা কোথায় হবে এই প্রশ্ন যদি আসে, তখন দেখেন যেখানে আমার গরুর বেশি, যে এলাকাতে যে সংগঠন গুলাতে সংগঠন বেশি, গরু বেশি, ওই এলাকাতে করলেন আপনারা। অবশ্যই স্যার, যে এলাকায় এটা সুযোগ আছে সার্ভিস দিক এলাকাতে আস্তে আস্তে বড় হবে। স্যার এইটা যদি আমাদের কোনো যেহেতু প্রকল্প একটা ডিজাইন স্যার আছে, সেই ডিজাইনে যদি কোনো বাধাগ্রস্ত না হয় তাহলে আমরা হয়তো ওইভাবে, আর আমার মনে হয় যে প্রকল্পের ডিজাইন অনুযায়ী আমাদের চলা ভালো স্যার। আমরা কেন সামান্য একটু এর জন্য আমরা কেন এত ভিতরে চলে যাব, প্রশ্নবিদ্ধ যাব? আমার মনে হয় যে স্যার অল্প 12,000 টাকা তো স্যার, এটা স্যার করলেও সমস্যা হবে না স্যার, চালাইতে পারবো আমরা স্যার। এটা চলবে বাবা, বাবা অসীম? হ্যাঁ এটা চলবে অবশ্যই। এবারে সবচেয়ে ক্ষুদ্র রোগটা বেশি হয়েছে বাংলাদেশে। আচ্ছা, এরকম হতেই থাকবে এখন। যেহেতু আপনি শুনছেন কিনা যে আমাদের 1 লক্ষ যে 26 আছে, সেখানে আমাদের ঔষধ বাবদ ধরা আছে 1 লক্ষ টাকা, ফ্রিজ বাবদ ধরা আছে 21,000 টাকা এবং 5,000 টাকা ধরা আছে তাক বাবদ। এইটা ওষুধ না, ওষুধের একটা ওষুধ এবং ভ্যাকসিনের একটা ইউনিট স্থাপন। জি স্যার, একটা ইউনিট স্থাপন যাতে এটা যাতে কন্টিনিউ করতে পারে, বুঝছেন তো? যাতে এইখান থেকে মানে আমি যেটা আলাপটা শেষ করতে পারি নাই, যে ওবায়দুলরা আমি বলছিলাম যে আপনাদের সাথে আলাপ করার জন্য, যে আপনারা যেহেতু একটা বড় একটা মার্কেট তো হন আপনাদের, তাই না? এই সংগঠন সদস্যগুলোর মধ্যে আপনার ভ্যাকসিন লাগবে, ডিওরমিন ট্যাবলেট লাগবে, প্রোবায়োটিক লাগবে, আপনার ওই যে ডাইজেস্টিভ ট্যাবলেট লাগবে, তো অ্যাপেটাইজার লাগবে, লিভার টনিক লাগবে। তো আমরা সারা বাংলার 2টা জায়গাতে 2টা দোকান করতে পারি কিনা, তাহলে এই 50,000 টাকা নিয়ে পুঁজি নিয়ে 2টা দোকান শুরু করা যায় কিনা? কোন সংগঠনে এটা দিয়ে দিতে পারি আমরা? বিশ্বস্ত সারা বাংলার হয়ে কাজ করবা তুমি, যা সমস্ত কিছু হিসাব টিসাব থাকবে, এখান থেকে সবকিছু সবাই কিনে নিয়ে যাবে। বা ভার্চুয়াল হইতে পারে না যে আপনি সব কিনা ফেলাইলেন, আমাদের অফিস ইউজ করেন, আমাদের অফিসে মালগুলা থাকলো, তারপরে এখান থেকে আপনি যখন মিটিং টিটিং আসলেন বা কেউ একজনকে পাঠাইয়া 10 জনের জিনিস নিয়ে গেলেন গা। এই জন্য ওষুধ কোম্পানিগুলোর সাথে একটু কথা বইলা ভালো কোম্পানিগুলোর সাথে কোনো আলাপ যাওয়া যায় কিনা। সজল এখানে হেল্প করতে পারবে, সজলের এরিয়া, সজল একটু কথা বলেন এখানে, যে 2 জায়গাতে 2টা অন্তত পক্ষে ছোটখাটো ডিলারশিপ বা অন্তত পক্ষে খুচরা দোকান হিসেবে শুরু করি, তারপরে ডিলারশিপে যাই, এরকম কিছু করার সম্ভাবনা আছে কিনা? হানিফ ভাই, এই যে এইটা ভ্যাকসিনেশন এবং মেডিসিনের ইনস্টলেশন যখন এইটা টাকাটা ধরা হয়, তখন কিন্তু অনেক আলোচনা হয়েছিল। কিন্তু ওয়াহিদুল, আপনার মনে পড়ে? ওয়াহিদুল ছিল, জিকরুল ছিল, ওবায়দুল ভাই ছিল, তখন কথা হয়েছিল এইরকমই, যে আপনি তখন বললেন না যে এসকেপ আছে, রেনেট আছে, এই কোম্পানি থেকে আমরা ক্রেডিটে নিতে পারবো এবং একটা দোকান চালাইতে পারবো খুব ভালো, এবং আশেপাশের যে সংগঠনগুলো আছে সবগুলোকে সার্ভিস দিতে পারবে, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে এই টাকাটা নিয়ে এখন মানে ধরেন তাহলে 1,26,000 যদি আপনারা ভাগ করেন, তাহলে পড়তেছে হলো আপনার এক এক জায়গায় হলো আপনার কত, 63,000। হ্যাঁ, 63,000 টাকা পুঁজি নিয়ে একটা দোকান দেওয়া যায় না, শুরু করা যায় না? শুরু করা যায় কিন্তু তখন চিন্তা করছিলেন। আপাতত তো দরকার নাই, আপনার তো কাস্টমার আছেই, যে কোনো একটা সংগঠনের অফিসই হলো এইটার কি বলে আপনার ডিপো। আমাদের স্যার রংপুরে যেমন আশেপাশে এই বাসাত ভাই আছে বা জেসমিন আপা আছে, ফেরদৌসি আপা আছে, রংপুরে খুব কাছাকাছি, যোগাযোগ খুবই ভালো, যে কোনো একসাথে করলাম সুবিধা হলো। মোসাদ্দেক কি বলেন?
স্যার বদরগঞ্জে যেহেতু কাছাকাছি 4টা সংগঠন আছে, বদরগঞ্জে করা যায় এবং বরিশালে স্যার আমাদের যেহেতু বাবুগঞ্জে এবং মুলাদি আমাদের ভাই মিরপুরে। স্যার আমার মনে হয় যে স্যার বদরগঞ্জে 4টা সংগঠন কাছাকাছি আছে, সেখানে একটা সংগঠনে আমাদের করা যায় এখানে। আর যেহেতু বরিশালে স্যার আমাদের কয়েকটা সংগঠনই বরিশালের বাবুগঞ্জের কাছাকাছি আছে, সেখানে যদি আমরা করি তাহলে এটা স্যার মনে হয় যে আমরা ভালো করতে পারবো, আশা করি স্যার। আমি জিকরুল জিকরুল জি স্যার, আছি স্যার। কি এরকম একটা করা যায় না? আপনারা তো কেনেন সব বাইরে থেকে, তো এরকম সারা বাংলায় করা যায় না দোকান? জি স্যার, করা যায় স্যার। তাহলে এইটাই করেন, এইটাই মানে তখন কিন্তু আপনাদের চিন্তা কিন্তু এটাই ছিল, অনেকবার আলোচনা করে কিন্তু মানে অনেক বুদ্ধি করে কিন্তু এটা দেয় আর কি। তখন এইটাই অবশ্য ছিল না যে টাকাটা এইভাবে ভাগাভাগি হবে, এটা ছিল না হতো, কিন্তু এটা করা হবে এটা চিন্তা ছিল। তাহলে এটা কবে নাগাদ হবে? তাহলে 2 বঙ্গে দুইটা হচ্ছে, হ্যাঁ, এক একজনের 2 বঙ্গে 63,000 করে এইভাবে করতে হবে, ঠিক আছে? জব্বার ভাই কি বলেন? জি স্যার। তাহলে এই সিদ্ধান্তে আমরা যে হলাম যে আমরা এই মিউট করে নেন সবাই। কি অবস্থা? আপনারা তো নতুন না, আপনারা তো সবাই পুরান, কেন এত এই হচ্ছে? আপনার কথা হচ্ছে মিউট করে কথা বলে। দাদা একটা তারিখ দিয়ে দেন না, এখন তো আপনাদের অ্যাকাউন্টেন্ট হয়ে গেল, সে টাকা হিসাব রাখতে পারবে, তাহলে এই কাজটা কবে নাগাদ সম্পন্ন হবে এটাও একটা মানে সর্বশেষ তারিখ দিয়ে দেন, যেই তারিখের মধ্যে আমরা এই কাজটা শেষ করে ফেলবো। স্যার এটা আমি সভাপতি মহোদয়, আমি মনে হয় যে স্যার সর্বোচ্চ ডিসেম্বরের 15 তারিখ, এর ওকুলে একদিনও আমরা যাব না, এর ভিতরে করব স্যার, সর্বশেষ আর কি 15 তারিখ ডিসেম্বরে। আমার মনে হয় যে যদি কারো আপত্তি না থাকে স্যার, আর যদি এর আগে করতে পারি স্যার আমরা করেই একদম। যেহেতু স্যার একটা রেজুলেশনের বিষয় আছে স্যার, 2 বঙ্গের একটা দেওয়ার একটা বিষয় আছে স্যার, ওই জায়গায় রেজুলেশন করে ব্যাংকে জমা দিতে হবে, চেকের একটা স্বাক্ষরের বিষয় স্যার, এর জন্য স্যার আমি এটা 15টা দিন স্যার ভিতরে করে নেব। সভাপতি মহোদয় যদি আপনার কোনো না থাকে, আমি আপনার অনুমতি ছাড়াই কথাটা বলে ফেলেছি। ঠিক আছে না বাবা? জি বলেন। ডিসেম্বরের 15 তারিখ লাস্ট ডেট, হয়তো 25 তারিখে আমার মিটিং আছে, 25 তারিখে আমরা এটা হয়তো বাস্তবায়ন করতে পারি। হ্যাঁ অবশ্যই, আমরা তো বলেছি যে আসলে ডিসেম্বর 15 তারিখ লাস্ট তারিখ। আচ্ছা ডিসেম্বরের 15 তারিখ, তাহলে আমরা সর্বশেষ আমরা সময় নিলাম, শেষ সময়, আর এর ফাঁকতে আমরা করবো এটা। আচ্ছা ঠিক আছে সভাপতি মহোদয়, তাহলে আমাদের এই সিদ্ধান্তটাই উপনীত হলো যে 15 তারিখের ভিতরে আমরা 1,26,000 খরচ করব, আর যে 42,000 এটা আমরা ডিসেম্বরের শুরু থেকেই আমাদের কার্যক্রম শুরু হবে, আমরা ওই কার্যক্রম পরিচালনা। এরপরে যেটা আছে 1,68,000, 1,68,000 বিষয় স্যার যদি এই বিষয়টা একটু স্যার যেহেতু আমার আজান দিয়েছে একটু স্যার আপনাদের ছিল হলো একটা শাকসবজি করবেন, এরকম একটা নেট বক্স করবেন, এখানে 1 লাখ টাকা ছিল, হ্যাঁ, এটা নিয়েও আপনারা অনেক আলোচনা করছেন কিন্তু মাঝখানে 50-50 কে কোথায় করবেন এরকম। আর একটা ছিল ঘাস কাটার যন্ত্র, 36,000 টাকা ছিল, আর একটা ছিল ক্রাশার কেনার কথা ছিল, যেহেতু গরুর এখানে ছিল 32,000 টাকা, এই হলো 1,68,000 টাকা। বুঝছেন রশিদা? এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই নেট হাউসটা কিভাবে করবেন, কোথায় করবেন।
এটা কি 2 ভাগে করবেন না যে কোনো এক জায়গায় করবেন? নেট হাউস করলে কি করবেন? ক্যাপসিকাম করবেন, টমেটো করবেন, সামার টমেটো করবেন, না অন্য কিছু করবেন? অনেক আলোচনা কিন্তু হয়েছিল, কিন্তু সিদ্ধান্ত আসে নাই। এমন আলোচনা হয়েছিল যে ঠিক আছে আমরা নেট হাউস করবো, ওয়াইদুলকে দায়িত্ব দেওয়া হয়েছিল নেট হাউসের একটা বাজেট দেন, কবে কোথায় হবে, এখানে একটা মৌবাক্স রাখেন, তাহলে ফলন ভালো হবে, এইসব অনেক আলোচনা হয়েছিল। এখন একটা কংক্রিট মানে ফাইনাল একটা চূড়ান্ত সিদ্ধান্ত না। স্যার যেহেতু স্যার আজান চলছিল এই জন্য আমি একটু মিউট হয়েছিলাম। স্যার নেট হাউসের বিষয় আপনিও যে আপনারাও স্যার সাথে ছিলেন যে এটা নিয়ে 2 বঙ্গে কথা হয়েছিল। স্যার এখন আসলে এটা 2 বঙ্গ কোনো বিষয় না, সারা বাংলা কোনো বঙ্গ নাই এখন আর। স্যার এই বঙ্গ চিন্তা আমরা মাথায় গুনে ভুলে যাই। হয়তো ঔষধের ব্যাপারে স্যার একটা চিন্তা আসছে যে 2 বঙ্গেই কাজটা চলতেছে, সেই সুবাদে স্যার আমরা এটা করছি। এখন নেট হাউস যেহেতু আমাদের উল্লেখযোগ্য একটা জায়গা আছে সারা বাংলার, সে যেহেতু বদরগঞ্জে আমাদের ইতিমধ্যে অনেকগুলা সে জায়গায় কার্যক্রম, সে জায়গায় আমাদের যদি স্যার নেট হাউস এই 50,000 টাকায় তো স্যার হওয়া কষ্টকর, সেখানে প্রয়োজনে ওই জায়গাটাই আমরা করি। আমরা চপার স্যার ওই বঙ্গে যদি চপার আমাদের সংগঠনে আছে, আবার সেখানে স্যার করা যায়, যেহেতু অনেকগুলা সারা বাংলার জন্য ওই জায়গায় করা যেতে পারে। আর 2 বঙ্গ মিলেও যদি সবাই সিদ্ধান্ত নেয় সেটাও করা যেতে পারে। আমার মনে হয় স্যার যেই জায়গাটায় উপযুক্ত এখন সেই জায়গাটাই আমরা করবো, এখানে কোনো বঙ্গ ছাড় চিন্তা ভাবনা ভুলে যাই আমরা স্যার। আচ্ছা, আমি আপনাদের একটা সূত্র দিই আর কি, সেটা হলো এই বিষয়টা নিয়ে আপনাদের সেক্রেটারির সঙ্গে আমার বেশ আলাপ হয়েছিল আর কি। সেক্রেটারির সাথে বোধহয় ওয়াইদুলও ছিল, আরো কয়েকজন ছিল। সেটা হলো ওনাদের যে জমিটা ওনারা লিজ দিচ্ছে, ওই জমিটা আসলে সুরক্ষিত নয়, এখানে ছাগলের খুব উৎপাত, মাটিটাও খুব একটা সুবিধার না আর কি। তো আমি যেহেতু সেক্রেটারি সাহেবের অনেক জমি জমা আছে, আমি তাকে বলছিলাম যে মিনিমাম একটা ভাড়ায় অথবা বিনা পয়সায় যদি আপনি দেন, জমির সুযোগ দেন, তাহলে ওইখানে যদি নেট হাউসটা করা যায় আর কি। এরপরে উনি আমার একটা জমি দেখাইলো আর কি, হ্যাঁ, ওইখানে মাটিটাও ভালো, ওইখানে এবং সুরক্ষিত আর কি, ওইখানে কোনো উৎপাত নাই ছাগলের, এবং কাছেই ওনারা যে ওনাদের যে বাড়ি চপাট হপার বসাইছে ওইখানে কাছেই, ওইখানে যদি করা যায় তাহলে এটি কিন্তু খুব সিকিউর জায়গা এবং সবার একটা মনিটরিং এর মধ্যে থাকে। আবার ওই যে ছেলেটা আছে জাহিদ এবং মুবিন নামে 2টা ছেলে আছে, ওরাও মানে এটার ব্যাপারে উৎসাহী আর কি, দেখাশোনা করবে। এখন আপনারা বিবেচনা করে দেখতে পারেন। এখন এটা একটা নেগেটিভ দিক আছে, সেটা হলো যে অনেকে মনে করতে পারে যে এটা সেক্রেটারি সাহেবের ব্যক্তিগত সম্পত্তি হয়ে যায় কিনা, বা সবই ওইখানে হচ্ছে কেন, অনেকে বলবে আর কি। না স্যার, এই জায়গায় আমার একটা কথা আছে, যদি সে আমাকে এমনি দেয় তাহলে জমিটা আমাকে ডিড করে দেওয়া লাগবে স্যার সোসাইটির নামে। দিবে ডিড করে দিলে তার ব্যক্তিগত থাকবে না, ক্ষমতা আমার সোসাইটির হলো ব্যক্তিগত। স্যার যা লম্বা করে দাও। হ্যাঁ ফজলু ভাই, সভাপতি মহোদয় যে কথা বলতেছিলেন, যে আসলে আমিও ভাবে চিন্তা করতেছি, যেহেতু সেক্রেটারি মহোদয় অল ইন অল ক্ষমতার মালিক, কিন্তু ক্ষমতার মালিক হলে আইনের বেলায় সেই ক্ষমতা তো রাখবো না, তার বেলায় আমার বেলায় আরেকজনের বেলায়, যেহেতু আমরা যারা এই নিয়োগ পাচ্ছে তাদের তো চুক্তিবদ্ধে আসতে হবে, কারণ আমাদের কি করে দেবে না করে দেবে সবকিছুই তো একটা চুক্তিতে থাকতে হবে। যেহেতু সাধারণ সম্পাদক মহোদয় সেই চুক্তির বাইরে যেতে পারবে না আমার মনে হয়, এবং স্যার যেটা বলছে এটা আমার মনে হয় যে স্যার তো অনেক অভিজ্ঞ, যেহেতু সবগুলো সংগঠন তার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকেই বলছে। আমার মনে হয় যে এটায় কারো কোনো আপত্তি থাকার কথা না আমার মনে হয়। যেহেতু সভাপতি মহোদয় আছেন, আপনার যদি কোনো ই থাকে, আমি মনে হয় যে আমার ব্যক্তিগতভাবে জি বাবা, আমারও কথা, যেহেতু স্যার ওই জায়গাটা সাপোর্ট করছে আর আমরা তার ব্যক্তিগত কোনো ক্ষমতা রাখবো না, আমরা প্রয়োজন বলে তার কাছে ডিড করে নেবো সোসাইটির নামে, তখন কিন্তু সোসাইটির জিনিসটা আসবে। আর আমার কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নয়, সোসাইটি গোটা বাংলাদেশ।
না কাজটা চ্যালেঞ্জ বুঝে নেবেন আর কি, একটা ওদের কমিটির কাছ থেকে কাজটা বুঝে নেবে যে নেট হাউস হলো কিনা, কি চাষ করলো, টাকা লাভ হলো, কত টাকা খরচ হলো। সজল ভাই এই জায়গায় একটা বিষয় আছে যে আমি আপনার রুরাল ইনভেস্ট অনুসারে কথাবার্তা বলতেছেন, কিন্তু চুক্তিতে এলওএতে এটা একটা অ্যামেন্ডমেন্ট ছাড়া এই জায়গাটা একটু জটিল আছে। তো এটা একটা অ্যাপ্লিকেশন দিয়েও বোধহয় করা যাবে যদি কোনো চেঞ্জ আনতে চায় ওনারা। হ্যাঁ, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। এলওএতে বলা আছে যে 1,68,000 টাকা কিন্তু আমাদের মেশিনারি সেট হিসাবেই বলা আছে। হ্যাঁ, 1,68,000 টাকা এলওএতে যেটা আছে। আমি যদি একটু শেয়ার করি, যদি ইংরেজি একটু আমি জাস্ট শেয়ার করে দেখাচ্ছি আপনাদেরকে, যেভাবে সারা বাংলার সাথে যে এলওএটা আছে সেটা। তো এইটা যদি কোনো ধরনের পরিবর্তন এই জায়গাগুলোতে লাগে, এখানে রিক্সা ব্যান, ডিজিটাল নেপিয়ার ফিল্ড, শেড প্রিপারেশন নেপিয়ার ফিল্ডের জায়গায় আপনারা একটু চিন্তা করতে পারেন। হ্যাঁ, তো কনসিডারেশন নিয়ে শেড প্রিপারেশনটা কিন্তু আলাদা বিষয়, এটাকে একটা ব্যাখ্যামূলক দিয়ে এটা ব্যবহার করতে হবে। আদারওয়াইজ এটা অডিটের জায়গায় দাদাও বলতে পারেন, অডিটের জায়গায় একটা চাপ থাকতে পারে বোধহয় এটাতে, কারণ এটা ওইভাবেই বলা আছে এলওএতে। দাদা কি বলেন, এটাতে কোনো দাদা প্রপোজাল আছে নেট হাউস এখানে এরকম, নেট হাউসে গেলে কোনো সমস্যা আছে? ওইটা তো যে আসলে যে এলওএর অনুসারেই তো আমরা অন্যান্য সবগুলাতেই করছি, তো এটা তো মানে ওইরকমই, ওই যে আবার পাশাপাশি অ্যামেন্ডমেন্টের জায়গাটাতে আর কি, এখানে তো রেসপন্সিবল অফিসার হলো আমাদের নবী ভাই, বুঝছেন? তো ওই ক্ষেত্রে ওই যে প্রপোজালটা যদি আসে এবং ওই ক্ষেত্রে নবী ভাই যদি অ্যাকসেপ্ট করে, এটাও একটা ওয়ে হতে পারে আর কি। তাহলে সারা বাংলাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, তাই না? হ্যাঁ, অ্যাপ্লিকেশন করতে হবে। আর পরেরটাও যে ক্যাটেল ফ্যাটিং এর উপর 20 জনের যে টাকাটা এটা আছে। হ্যাঁ, মানে যেটা এটা একটু ইংরেজিতে আছে, দুঃখিত, আমরা হয়তো বাংলাও আছে এটা আমাদের, কিন্তু আমরা ইংরেজিটা একটু শো করলাম আর কি। আমি একটু কথা বলি। সজল, নেট হাউস তো আমাদের তো এমনিতেও তো নেট হাউসের যে টাকা পয়সা আছে না, ওই সেফ এগ্রিকালচার প্রোডাকশনের জন্য ওই যে প্রত্যেকটা সংগঠনে বা যে সংগঠনগুলো সম্ভব সেগুলোতে দেওয়া। তো এখানে যেভাবে আছে নেপিয়ার ঘাসটা, যে মোরিঙ্গা তো অবস্থা আমাদের খুব একটা ভালো না। মোরিঙ্গা তো করতেই হবে আমাদের। মোরিঙ্গা ছাড়া আজকেও তো এই যে মোরিঙ্গার উপরে কাজ করতে গিয়ে দেখলাম যে মোরিঙ্গা ছাড়া তো আপনার তো বাণিজ্য সব থাকবে না, বুঝছেন? কারণ এটা তো কমিটেড, আমরা বলছি সেফ বিফ করব আমরা। তো মোরিঙ্গার সাথে এই যে কি জানি একটা পাতার কথা বলছিলাম না শামসুদ্দিন স্যার, আমাদের মান্দার কাটা, মান্দার কথাটাও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি, মান্দারের মোরিঙ্গার চেয়েও বেশি প্রোটিন আছে, বুঝছেন? আর হলো যে নেপিয়ার ঘাস, তো এটাতে যেহেতু আপনার 1,68,000 যেহেতু নেপিয়ার ঘাসের কথা আছে, শেড আছে, আমরা কি কোন একটা জায়গাতে সেন্ট্রাল একটা জার্ম প্লাজমে, এটা আরো ভালো প্রস্তাব, সেন্ট্রাল একটা জার্ম প্লাজমে শেড হিসাবে আমরা যেভাবে আছি এভাবে চলে যাব কিনা? দুই পক্ষে আমরা মুথাই খুঁজে পাই না, তোমাকে মুথাগুলার সাপ্লাই দিতে পারলো, এটা বুঝছেন না? একটা বাগান সুন্দর সবুজ দাঁড়া করে ফেলতে পারলে সবাই তখন হুমড়ি খেয়ে পড়বো, যেটা করি। তাহলে এটাই করবো আমরা, জার্ম প্লাজম সেন্টারে ওইটাই, ওই ফডারে বিশেষ করে ফডারে দুইটা জার্ম প্লাজম করার দরকার পড়লে, এটা যদি ঠিকঠাক মতো হয় আমরা একটা কনসেপ্ট লেখা এখানে আরো কিছু পয়সা দিতে পারবো যদি। তাহলে 1,68,000-তে আপনি নেপিয়ারের জার্ম প্লাজম যদি করে ফেলেন, নেপিয়ার জাম্বো আর ওই পাঁচচোক। আমরা মোরিঙ্গা নিয়ে ছোট একটা গবেষণা করি প্লটে, আমাদের দেশি মোরিঙ্গা এই যে কাটিং নিয়ে দেখি না কেমন হয়, দেশি মোরিঙ্গার কিছু মান্দারটা করেন না একই জার্ম প্লাজম সেন্টারে। আপনারা বুঝতে পারছেন সবাই? আমরা আপনাদের এই যে প্রপোজালটাতে দুলালদা যেটা বললো, যে যেটা আছে ওই হানিফ ভাই যেটা দেখাইলো আপনাদেরকে, যেহেতু এইগুলো তো ক্যাটেল ফ্যাটেনিং এর জন্যই তো আমরা একটা অ্যাপ্রুভালটা নিচ্ছি সারা বাংলার জন্য। দুই বঙ্গে যদি আমরা দুইটা জার্ম প্লাজম, মানে হলো যে মোট কথা মনে করবেন যে জার্ম প্লাজমের বাংলা কি, উদ্ভিদ সংরক্ষণাগার, প্রজাতির সংরক্ষণাগার। মামুন স্যার ভালো বাংলা বলতে পারবে, জিন ব্যাংক আর কি, জিন ব্যাংক আর কি। হ্যাঁ, মানে মুথাগুলা সাপ্লাই দিবে আর কি,
একটা, তাহলে কোনো একটা যেমন সেক্রেটারি যেহেতু রাজি হয়েছে তার একটা জমি দিবে, তার ফুল জমিটা যদি আমরা নেপিয়ার পাকচুং আর একটা ডুয়ার্ফ কি জানি একটা আসছে রংপুর চিড়িয়াখানাতে আছে নাকি, একটা ডুয়ার্ফ কি ভ্যারাইটি জানে আসছে, ডুয়ার্ফ আপনার নেপিয়ার অথবা ডুয়ার্ফ কিছু একটা রংপুর চিড়িয়াখানাতে আসছে, এটা রতন ভাই বলছিল। তো ওইটা যদি দেখেন আপনি, তাহলে আমরা বেশ কয়েকটা ইয়ে করে আমরা একটা মানে একদম ফডারের একটা জাম প্লাজমে আমরা যাই না কেন এই টাকাটা দিয়ে, এবং এই টাকাটা এনাফ দুই জায়গাতে দুইটা। কোন দুইটা সংগঠন এই দুইটা নেওয়ার জন্য রাজি আছেন তারা একটু যদি অসীমদা যদি একটু মতামত নিতেন। স্যার আমি ইতিমধ্যেই স্যার যেহেতু নেপিয়ার ঘাসের আমি উজিরপুরে স্যার ইতিমধ্যে কথা বলেছি যে আমাদের যেহেতু ওই কৃষক সংগঠনটা আগেই মোরিঙ্গার জন্য সেই এটা নিয়েছে প্লটটা, ওই জায়গাটা আমিও দেখেছি কয়েকবার স্যার, এই জায়গাটা একটা ভালো একটা পজিশন আছে আমাদের। তারপরে স্যার আমাদের আরেকটা যেটা দূরে হয়ে যায় আমাদের মুলাদিতে, সেটা আমাদের একটু যাতায়াতের জন্য স্যার একটু কষ্ট হয়, সেখানে ভালো একটা জায়গা আছে। তো মুলাদিতে মুলাদির চেয়ে মনে উজিরপুরে ভালো হবে, মানে মুলাদির জায়গাটা তো নদী অঞ্চল, তো পানি অনেক ফ্ল্যাশ ফ্লাড হয়, অনেক সময় পানিতে ভেসে যায় পুরো এলাকা, মানে বাড়িঘরের উপর দিয়েও মানে একটু পানি হলে এক দুই দিনের জন্য এরকম হয়। তাহলে এইগুলো আবার ক্ষতি হয়ে যায়, যেমন মোরিঙ্গা একদম শেষ হয়ে গেছে মুলাদির এই অল্প কয়েকদিনের বৃষ্টি থেকে। তো সেই জায়গা থেকে মানে উজিরপুরেই মোরিঙ্গা আবার সবার চেয়ে ভালো ছিল, মানে উজিরপুরেই আমাদের সবগুলো সংগঠনের থেকে ভালো করছিল উজিরপুরেই, মানে মুন্ডুপাশা আর কি, মুন্ডুপাশা। সেখানে আমি কথা বলেছি যে সেখানে মন্ডপাশার যে জমিটা আছে সেখানে স্যার আমাদের করা যাবে, এই ঘাসটা করা যাবে এবং জমিটাও পাওয়া যাবে স্যার। আমাদের লিজ ভ্যালু অনেক কম, মানে ৮,০০০ টাকা ইয়া লিজ ভ্যালু ৮,০০০ সামথিং মনে হয় যে এগ্রিমেন্টটা। আচ্ছা মহিদুল স্যার ৮,০০০ এই স্যার ৮,০০০ আচ্ছা হ্যাঁ জি স্যার। হ্যাঁ তাহলে আপনাদের এখানে তো ওই যে যেটা আলোচনা হলো বদরগঞ্জ কৃষি সেবা প্রদানকারী তো রাজি এটা দায়িত্ব নিতে নাকি? জি স্যার, হ্যাঁ কালকে তো বললো, ভাই তো বলছে নিজেই। হ্যাঁ এই জাম প্লাজম সেন্টার এটার ব্যাপারে হ্যাঁ কালকে তো ভাই তো সঙ্গে কথা বললাম। তাহলে এইটা কবে নাগাদ আমরা মানে এটা কাজ শুরু করব এবং টাকাটা মানে দাঁড় করাই ফেলবো আর কি, এটা একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, এটা একটু সময় লাগবে আর কি। স্যার আমরা স্যার ডিসেম্বরের মাঝে শুরু করতে পারি স্যার, ডিসেম্বরের মাঝামাঝি স্যার। ভাই থাকলে অবশ্য ভালো হইতো। হ্যাঁ তো উনি ডিসএগ্রি করবে না কালকে যেভাবে কথা বলছে না, উনি বলছে অসুবিধা নাই। আমি ওনার কি করতেছি। হ্যাঁ আচ্ছা আমি আমি একটা জিনিস মিস করছিলাম সজল, ওই যে ইয়েটা কি হলো, ওই যে ১,২৬,০০০টা পরে ১,২৬,০০০ যেটা হলো যে ওই যে ইয়া করবে আর কি, দুই বঙ্গে ৬৩,০০০ টাকা দিয়ে দুইটা সেন্টার করবে আর কি। হ্যাঁ সেখানে তারা মানে ফিডের মানে ভ্যাকসিন এবং ফিডের একটা দোকান করে না, যেমন কমার্শিয়ালি চলে, ওইরকম করবে এবং এর স্কেপ রেনেটা বিভিন্ন কোম্পানি থেকে ৬৩,০০০ টাকা পুঁজি দিয়ে শুরু করবে, তারপর ক্রেডিট জিনিস নেবে নিয়ে তাদের সদস্যদের মধ্যে এবং বাইরের লোকের কাছে দুই জায়গাতে তারা একদম ব্যবসায়িক ভাবে চলবে। মামুন স্যার, হ্যাঁ হ্যাঁ আপনি কি স্যার সমর্থন করেন তো এটা? না হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা আমরা তো শুরুই করছিলাম যে একটা ইনপুটের দোকান দিব, সেটা হচ্ছে এটা বিগিনিং আর কি, আমার মনে হচ্ছে এরকম, সেটা যাত্রা করার জন্য খারাপ না। এখন কোন দুইটা সংগঠনে এটা নিবে সজল কিছু বলছে মিটিং এ অসীম দা? স্যার আমি যেহেতু প্রস্তাব করছি, যেহেতু আমাদের বদরগঞ্জে কাছাকাছি 4টা সংগঠন আছে, সেখানে একটা ভালো সুযোগ আছে, যেহেতু শুরু করো। আর ইয়েতে রংপুরে আর বরিশালে দক্ষিণবঙ্গে যেহেতু
আমাদের উজিরপুরের কাছাকাছি, বাবুগঞ্জের কাছাকাছি স্যার আমাদের কয়েকগুলো, যেহেতু আমরা জালকাঠি পাচ্ছি, অনেকগুলো সংগঠনই কাছাকাছি পাচ্ছি, এবং মুলাদিও সেখানে আমাদের কাছাকাছি। এটার একটা বিষয় আমরা দেখছি যে স্যার আমাদের যদি ইতে হয়, আমরা বাবুগঞ্জে হয় বা উজিরপুরে হয় স্যার, আমাদের জন্য একটা ভালো হবে, মানে সব দিকগুলোই আমরা ম্যানেজ করতে পারবো। এবং সেখানে আমার অঞ্জনা দিয়েছে, ওই আমাদের ওই বেলটা একদম রাজবাড়িতে বিউটি আপা আছে, কারণ এগুলো ওদিকেও তো সাপ্লাই আমাদের কম বেশি দিতে হবে স্যার সাংগঠনিক। হ্যাঁ সেই হ্যাঁ, সুবাদে কিন্তু ঠিকই আছে, কিন্তু ওই ফজলু ভাইয়ের অর্গানাইজেশনের ম্যানেজমেন্ট কিন্তু আমি জানি না ফজলু ভাই এটা ম্যানেজ করতে পারবে কিনা। আমরা ওই জায়গায় না করি, বাবুগঞ্জে করলাম। না, বাবুগঞ্জে রিতাদির উপরে কত কিছু চাপাবেন, উনি অ্যাকাউন্টস দেখবে, আবার এটাও দেখবে, জানেন। বদরগঞ্জ ডিফারেন্ট, আমাদের অনেকগুলা ভাই বোন আছে, হ্যাঁ, ইয়াং ছেলে পেলে আছে, ওরা উৎসাহ সহকারে এটা হয়তো ঝাঁপাই পারবে, অভিজ্ঞতা আছে, এলএসপি আছে, হ্যাঁ, কিন্তু সব হ্যাঁ সেটা আমি জানি, সেটা আপনাদের কথা মনে আছে আমার, কিন্তু বরিশালে তো সব রিতাদি কেন্দ্রিক হয়ে গেলে তো একটু মুশকিল। ফজলু ভাই সংগঠনে আমি ফজলু ভাই ছাড়া আর কাউরে দেখি না, একটা লোক বুকে ধরা যায়, বুঝছেন? স্যার ফজলু ভাই একাই স্যার 100। অসীমদার সাথে স্যার আমার শেয়ারিং হয়েছে স্যার। তারপরে আমি বলবো স্যার, আমাদের যদি সারা বাংলার প্রত্যেকটা অসীমদার সহ রীতাদি আমার পাশে আছে, যদি আমরা সবাই একজোটে সহযোগিতা হলে আমরা স্যার অ্যাক্টিভ থাকবো স্যার, ওই লুজ পজিশনে থাকবো না স্যার। আচ্ছা ঠিক আছে, যদি চালাতে পারেন ওখানে যদি একটা দোকান দিতে আমি পারেন। একটু কমেন্ট করি, যেটা হচ্ছে ফজলু ভাইয়ের নতুন কয়েকটা ছেলে দেখলাম খুবই অ্যাক্টিভ। যদি কমিটি রিফর্ম করে নিয়ে আসে তাহলে ফজলু ভাই অনেক ভালো করতে পারবে। এটা ওনাকে ফিডব্যাকও দেওয়া হয়েছিল ঋণ বিতরণের দিন। তো এই জায়গাটায় উনি সফল হলে আমার মনে হয় ওরা অনেক দক্ষ, ওদেরকে অনেক কাজে লাগানো যাবে, এরকম লোকজন উনি এঙ্গেজ করতে পারছে ফাইনালি। তো সেই জায়গাটা সামনে নিয়ে আসতে হবে আর কি, দায়িত্ব সুখবর গুড। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আমি তো চাই যে বামরাইল আগায় আসুক, বাবুল খানও ঠিক হয়ে যাক। আমরা এত কষ্ট করতেছি কেন বাবুল খান পিছায় থাকবে আমাদের থেকে? হ্যাঁ ইনশাআল্লাহ আসবে। এটা মনের মধ্যে একটা খুঁতখুঁতি রয়ে গেল সব সময়। তো ঠিক আছে, তাহলে তো হইলই সুন্দর, এটা সুন্দর প্রস্তাব। এবং এটা স্টার্ট হবে হলো 15ই ডিসেম্বর। হ্যাঁ এক্সিলেন্ট। আমার মতে এটা ঘাসের যে ইয়েটা আছে স্যার, ওইটা স্যার আমরা বদরগঞ্জে 31শে ডিসেম্বরের মধ্যে আমরা ফাইনালি করতে পারবো স্যার। ওকে, সুন্দর, ভেরি গুড। একটু লিখে রাখেন, কিন্তু বুঝতে হবে ঘাস লাগানোর সময়টা, সিজনটাও একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ সিজনটা গুরুত্বপূর্ণ, দেখেন আপনারা কি করবেন। তাহলে 1,68,000 হইলো 31শে ডিসেম্বর, আর 1,26,000 হইলো 15 ডিসেম্বর। 15 ডিসেম্বর, হ্যাঁ। আর রিতা দি আর ওয়াহিদ ভাইয়ের রিক্রুটমেন্ট হলো ডিসেম্বরের 1 তারিখ থেকে। জি স্যার, ডিসেম্বরের 1 তারিখ। কত মাসের হবে এটা ওনারা সিদ্ধান্ত নেক, এটা কি এখন নিতে পারবে কিনা সিদ্ধান্তটা? না, আমরা একটু সারা বাংলা 25 তারিখ মিটিং আছে, মিটিংটা আমরা ফাইনালি সিদ্ধান্ত নেব। সুন্দর। আমি যেটা বলবো যে নেপিয়ার গ্রাসের যে জান প্লাজমটা, শুধু নেপিয়ার না, আমার মতে এখানে মোরিঙ্গাও থাকুক কিছু, একেবারে ইয়ে করে ওখানে জাম্বু, পাকচং আর যে ডোয়ার্ফ যেটা ভ্যারাইটি যেটা আসছে, সবগুলা মিলাই যদি আপনি ব্যাট করে ফেলান, তো এই দুইটাতেই এই যে এই নেপিয়ারটা আর এই যে ইনপুটের দোকানটা, এই দুইটাই সজল আপনাদের উপদেষ্টা হিসাবে থাকবে আর কি। কতগুলা কাজ কিন্তু হয়ে যাবে এখানে এই দুটা কাজ করতে গেলে। যেমন ধরেন যে এসকেএফ বা অ্যাডভান্স অ্যানিমাল হেলথ বা যেটাই আছে, বা একমি স্কয়ার যারা ভেটেরিনারি ড্রাগ গুলা করে, তো একটা সুবিধা হবে এটাতে, যেটা হলো যে আপনারা কিন্তু বায়ার সেলার মিটিংটাও কিন্তু আমরা শেষ করে ফেলতে পারি যখন মিটিং এ বসবেন এদের সাথে। তো এই মিটিং গুলা সারা বাংলার টোটাল বিজনেস প্ল্যানটা নিয়ে কথা বলতে হবে, যে আমাদের এতগুলো সংগঠনে এই আমার হেড গুলো আছে, এমএমআই এর অর্থায়নেও আছে, আমার নিজস্ব অর্থায়নও আছে। কত হইতে পারে মুরগি সংখ্যা, কত হইতে পারে আমার গরুর সংখ্যা, এবং এগুলা এইভাবে স্প্রেডেড।
তো সেইভাবে আপনারা কিভাবে আমাদেরকে হেল্প করতে পারেন? আমরা এত পুঁজি দিয়ে শুরু করতে যাচ্ছি, খোলামেলা কথা বলেন না। তো এটাকে সজল মিটিং গুলা একটু ইনিশিয়াল আলাপ করে তারপর কোনো মিটিং গুলাতে বসা দরকার না? মানে ধরেন যে যেমন আমি জানি না রেনাটাতে বিশ্বজিৎ আছে, আপনি তো চিনেন ওরে, বিশ্ব নাটক করতে যায়। আপনারও অনেক ফ্রেন্ড আছে, এদের সাথে একটু পার্সোনাল একটু কথা বলে নেগোসিয়েশনটার মানে ওই মিটিংটার আগে সারা বাংলা আর ওই কমিটি ওই কোম্পানি ইন্ডিভিজুয়াল কোম্পানির সাথে আসলে মিটিংটা করতে হবে আর কি। তো আগে আমরা একটা প্ল্যান সারা বাংলার সাথে বসে করি যে আসলে আমাদের কি পরিমাণ পপুলেশন আছে, আমাদের পেশেন্ট কত, আর পেশেন্টের কোন সিজনালে কোন কি লাগে না লাগে। এটা তো আর আমরা মানে 100% প্রফিটেবল, 100% সেবাধর্মী, তাই না? তো ফলে সব চিন্তা ভাবনা করে নামতে হবে আর কি। ধন্যবাদ। তো ঠিকই আছে, তাহলে আমার তাহলে আমরা তো 42,000, 1,26,000 আর 1,68,000 সিদ্ধান্তে আমরা মোটামুটি সবাই একমত নাকি? জবর ভাই বলেন। আরে খালি মিউট করে রাখে না, মিউট মানে জবর ভাই। হ্যাঁ স্যার আমরা একমত স্যার, ইনশাআল্লাহ। তাহলে কি সাংগঠনিক সম্পাদক মহোদয় আপনি কি শুরু করবেন, এই যে রিভলভিং ফান্ডটা নিয়ে শুরু করেন তাহলে। ঘূর্ণিয়মান ঋণ স্যার? জি স্যার, স্যার ধন্যবাদ স্যার আপনাকে। যে আসলে ইতিমধ্যেই স্যার ঘূর্ণিয়মান ঋণ নিয়ে আমি প্রতিটা সংগঠনের সাথে একে একে স্যার আমি কথা বলেছি, এবং সেটা আমরা সব ক্যাটাগরি আমরা তাদেরকে জানিয়েছি যে এই ঘূর্ণিয়মান ঋণ আমরা যেহেতু এই জায়গায় 20 জন সদস্য আমাদের করতে হবে, এটা গরু মোটা তাজাকরণের উপরেই করতে হবে। সেই বিষয়টার উপরে স্যার আমি ওবায়দুল ভাইয়ের সাথে কথা বলছি, সাধারণ সম্পাদক মহোদয়ের সাথে। সেখানে তার সাথে হয়তো আমার সভাপতি মহোদয়ের সাথে কথা হয়নি এই ব্যাপারে, আমি তাকেই দায়িত্ব দিয়েছিলাম যে আপনি ওই বঙ্গটা দেখেন। তো সর্বশেষ যেটা স্যার, এই বঙ্গে আমরা অলরেডি 4টা সংগঠনের কাছ থেকে এই উত্তর পেয়েছি যে তারা স্বতঃস্ফূর্ত ভাবেই এই ফান্ডটা তারা নিতে পারবে, এবং প্রতি সংগঠনে 4 জন করে আমরা 5টা সংগঠন আমরা ধরেছি যে সর্বমোট 5টা সংগঠন 4-5 20 জন আমরা এই ফান্ডটা আমরা সারা বাংলার পক্ষ থেকে তাদেরকে দিতে পারবো, এবং সেটা 9% ইন্টারেস্টে আবার সারা বাংলাকে দিতে হবে। তো সেই সুবাদে স্যার যেটা দক্ষিণবঙ্গে যে আছে, প্রথমেই চাঁদের আলো কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন তারা আমাদেরকে সেই সায় দিয়েছে, এবং পূর্ব কাউনিয়াও তারাও এটা সায় দিয়েছে, সেখানে স্যার বদরখালীতেও আছে এবং রাজবাড়ি আছে, এবং চর ফ্যাশন ভোলাও সে জায়গায় এই এর ফান্ডে তারা নিতে চাচ্ছে। আরো স্যার অনেকগুলো সংগঠন দাবি করছে, কিন্তু তারা আমাদের ঘূর্ণিয়মান ঋণের এবং প্রকল্প প্রপোজালের একটু বাইরে আছে বিধায় আমরা তাদেরকে স্যার নিতে পারতেছি না। এই ছিল স্যার এই ঘূর্ণিয়মান ঋণের একটা বিষয়। আর যদি উত্তরবঙ্গে যেহেতু ওবায়দুল ভাই এখনো যোগদান করতে পারেনি, আমি তার কাছে শুনলে হয়তো বাকিটা স্যার ভালো হতো। সভাপতি মহোদয়। জি বাবা। যেহেতু আমাদের যেহেতু আপনি অবগত আছেন কিনা জানি না যে আমাদের যে 15,12,000 টাকা, এটা হ্যাঁ বলুন প্লিজ লিলেন ভাই। দাদা আপনার সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই, যেহেতু সংগঠন 55টা সংগঠন মধ্যে 40টা সংগঠন আমরা এই রিভলভিং ফান্ডটা পাইছি বা ফান্ড পাই নাই। আমরা যদি ওই 15টার দিকে একটু তাকাইতেন, ওখান থেকে যারা যারা অগ্রগামী এইখানে যদি আমরা ওই ইনভেস্টটা করতে পারি কিনা। হ্যাঁ অবশ্য আপনার প্রস্তাবটা একটা সুন্দর উত্তম প্রস্তাব, এটা আমরাও বিবেচনা করেছি। সারা বাংলা আপনাদের বিবেচনার মধ্যেই আমরাও ছিলাম, কিন্তু হচ্ছে যে আসলে আমরা একটু চিন্তার ভিতর আছি। চিন্তা হচ্ছে যে আসলে এত বড় একটা সুযোগ যারা ইতিমধ্যে হাতছাড়া করেছে গাফেলতি করে, আমরা তো চাচ্ছিলাম যে 55টাই আমরা চ্যাম্পিয়ন হব, কিন্তু সেখানে আমাদের চ্যাম্পিয়ন আমাদের আজকের দুর্বলতার কথাই বলতে হয়। সেই দিক থেকে অবশ্য তারপরে যদি থাকে দেখেন বিবেচনায় করলে করা যেতে পারে, কিন্তু এখনো তো তারা সেই সময়টা আমাদেরকে সেইভাবে তারা শক্তিশালী কতটা করতে পারছে হয়তো আমি চাক্ষুষ দেখতে পারি নাই।
আর আমাদের এই বঙ্গে যারা আছে আমরা তাদেরকে পর্যালোচনা করেছি এবং তাদের খোঁজ খবর আমরা নিয়ে থাকি, প্রতি মাসে একবার নিয়ে থাকি, কিন্তু আশা করি সেইভাবে কেউ এইভাবে করতে পারে নাই বিধায় আমরা যেহেতু চাঁদের আলোকে কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নে সেখানে 1000-এর উপরে সদস্য আছে, তাদের ইতিমধ্যেই তাদের অনেকেই আছে। তারপরে পূর্ব কাউনিয়া সেখানে 100-র উপরে সদস্য আছে, 200-র উপরে সদস্য আছে। তারপর আমাদের কুমড়াখালীতে সেখানে আমরা সদস্য বিবেচনাও করব, কারণ এই ঋণটা তো আইনে বলাই আছে তার সমিতির নিজস্ব ঋণ থাকতে পারবে না, তারপর ঘূর্ণীয়মান ঋণ আগে যদি নিয়ে থাকে সেটা পারবে না, অনেকগুলো বিষয় আছে। আর লিলেন ভাই যেটা বলছেন অবশ্য ভালো সুন্দর কথা, কিন্তু দেখেন যদি এটা আপনারাও বিবেচনা করেন যে আপনার ওই জায়গায় আস্থা, যেহেতু টাকাটা কিন্তু ফেরত দিতে হবে, এটা ভেবে নিতে হবে এবং সম্পূর্ণভাবে তারা সারা বাংলার কাছে দায়বদ্ধ থাকবে কি না, এবং আপনার বিশ্বাস কি এবং সারা বাংলার বিশ্বাস কি এবং তাদের বিশ্বস্ততা কি, সবকিছু বিবেচনা করতে হবে। এই জায়গায় সারা বাংলার বিবেচনা করতে হবে এবং সংগঠনের বিবেচনা করতে হবে। সভাপতি মহোদয় যদি বলেন যে যেহেতু আপনি অবগত আছেন কিনা যে আমাদের 15,12,000 টাকা সেটা ঘূর্ণীয়মান ঋণ হিসাবে যাবে সারা বাংলার মাধ্যমে। আমরা 5টা সংগঠনকে সর্বোচ্চ আমরা প্রাধান্য দিব, প্রতি সংগঠনকে 4 জন করে গরু হৃষ্টপুষ্টকরণ করতে হবে এবং সেখানে প্রত্যেকে 75,000 টাকা করে পাবে। সেটা একটু যদি আমি যেহেতু সাধারণ সম্পাদক মহোদয়কে আপনার সাথে শেয়ার করতে বলেছিলাম, হয়তো ব্যস্ততার কারণে করছে কিনা জানি না, যদি আপনার থাকে এই বঙ্গে আমি তো বলেছি যে ইতিমধ্যে 4টা সংগঠন ভালোভাবে তারা আবেদন করেছে এবং আমরা সেখান থেকেও বিবেচনা করব 2টা অথবা 3টা, সর্বোচ্চ 2-3টা করব এবং বিবেচনা করব এবং সেটা সারা বাংলা কিভাবে বিবেচনা করবেন সেটা হয়তো 25 তারিখে বা আপনার মতামত যদি একটু বলেন সকলের উদ্দেশ্য। যাক বাবা, আমি এই ব্যাপারটা নিয়ে একমত, সেটা হলো আমার ছেলেদের সাথে কথা হচ্ছে, একমত, হয়তো আমরা 25 তারিখে এটা ফাইনাল করবো। নাম ফাইনাল করে ফেলবেন, বুঝছেন? যেমন ধরেন আপনাদের আলোচনায় যেটা আমার কাছে আসছিল, আমিও শুনছিলাম, যেটা এগুলো বলি আর কি, সেটা হলো যে একটা হলো যে বদরগঞ্জ কৃষি সেবার অনেক সদস্য আগ্রহী, তারপরে হলো ওই যে কি বলে জিক্রুলের ওইটা হলো ওসমানপুর, আর একটা হলো রাজেন্দ্রপুর, এদের তো অনেক সদস্য আর কি। আর আপনারা নামগুলো যে সংগঠনই নেন নামগুলো দিবেন ওই যে ওই তালিকার মতোই, যে তার নাম, তার ভোটার আইডি, তার সঞ্চয়গত ওই সেম। হ্যাঁ, আমি একটু বলি, একটু ওটার সাথে একটু অ্যাড করি। লেনিনের প্রস্তাবটা আমার কাছে অত্যন্ত এটা আপনারা সবাই আমরা একভাবে চিন্তা করতেছি, লেনিন আরেকভাবে চিন্তা করতেছে। এটাই হলো মিটিং, এটাই হলো টিম মিটিং, এটাই হলো দলীয় আলোচনার একটা প্রাণ, যে চিন্তা, বুঝছেন তো? এই যে ও যে বাকি 15টার কথা চিন্তা করছে, ওরে সবাই মিলে একটা তালি দেওয়া উচিত, বুঝছেন? ও এইভাবে ছোট্ট মানুষটা, আমি একটু আগে বলতেছিলাম যে আমি চাই না যে বামরা এলো পিছনে পড়ে থাকুক। আমি চাই ফজলু ভাই সংগঠন যেমন চেঞ্জ হচ্ছে, আমি চাই যে বামরা সাখাওয়াত ভাই কই ছিল, সাখাওয়াত ভাই এখন কোন জায়গায় রেখেছে, আমি হানিফ ভাই থেকে রিপোর্ট গুলা পাই, ভালোই লাগে শুনলে। তো বাকি 15টার ব্যাপারে কিন্তু আমরা বলতেছি যে এই আপনার নেক্সটে যে এডিশনাল ফান্ডটা, যেটা অতিরিক্ত যে ফান্ডটা আসতেছে, ওটা কিন্তু সবার জন্য। কাজেই ফেল করার তো স্কোপ নাই, কারণ আপনার তো ফেল করতে দিব না আমরা এখন। তারপরে যদি আপনি না আগায় আসেন, হ্যাঁ, তো স্বয়ং ধর্মেও আছে যে তোমাকে তো আগে কাম করতে হবে, কর্ম করে তো আপনার ইবাদত, হ্যাঁ, কাজের মাধ্যমে তো ইবাদত, তাই না? তো ইবাদতটা তো সবারই করতে হবে। তাহলে ধন্যবাদ জানাই। তাহলে আপনারা ওইটা কনসিডারেশনে রাখেন। আমাদের এমএমআই এর যে লাস্টে যে আপনারা যে ডাটা কালেক্ট করছেন যেসব সংগঠন থেকে, তারা ইয়েটাও দেখতে পারেন। আর এডিশনাল ফান্ড কিন্তু সবার, এডিশনাল ফান্ড কিন্তু আর র্যাঙ্কিং ট্যাঙ্কিং নাই। এডিশনাল ফান্ডের র্যাঙ্কিং বরং আমাদের হবে যে তোমরা কেন 55টারে ভালো করতে পারলা না। এরপরে যদি কেউ যদি পিছায় পড়ে, বুঝছেন, এরপরে যদি কেউ যদি ফেল করে, আমাদের আসলে কিছু করার থাকবে না, বুঝছেন? তো ঠিকই আছে। আর সজল যেটা বলছিলেন যে আমাদের তো রুরাল ইনভেস্টমেন্ট প্ল্যানের যে ইয়েটা আমরা যে ইয়েটা করছিলাম, এই যে
আমরা যে আমি একটু যাই পিজিআইটা কোথায় এইটাতে যে প্রপোজাল ছিল ওইটা আমরা যে প্রপোজালটা যেটা করছিলাম এখানে তো রিভলভিং লোন ওটা ওপেন ছিল অ্যাডভান্স ফার্মার ছিল 4 মাসের সাইকেলে যে কোনো ব্যবসা করতে পারবে। হ্যাঁ ওপেন ছিল। বুঝছেন তো, শুধু যে গরুর হৃষ্টপুষ্টকরণ তা না কিন্তু অসীমদা, আপনারা কিন্তু ভাই ইয়াতে মানে এলওএতে গরুর হৃষ্টপুষ্টকরণই বলা আছে। ও আচ্ছা, না তাহলে ঠিক আছে। তো একটা বিষয় লেনিনের বক্তব্যকে আপনাকে অবশ্যই আমলে নিয়ে তারপরে এখানে আপনাকে যুক্তি খাড়া করাইতে হবে। তো লেনিন ভাইয়ের যুক্তিটাকে আমলে নিয়ে আমি বলছি যে যেহেতু যে সংগঠনগুলোতে ইতিমধ্যেই, যে আমি জানতাম না দুলাল দা তো আপনার এটা ধরবে, কারণ হলো যে আপনার যেই জন্য নিছেন ওই জন্য দিতে হবে। তো আমাদের বিজনেস প্রপোজাল আমরা ওপেন রাখছিলাম যদিও, কিন্তু ওই অ্যাপ্রুভালের জন্য, বুঝছেন তো, যে সারা বাংলা কিছুটা টাকা পাক, অ্যাপ্রুভালের জন্য আমরা গরুর হৃষ্টপুষ্টকরণ মডেলের মধ্যে এটা ঢুকাই দিয়েছিলাম আর কি, যে এটা নিয়ে কেউ প্রশ্ন করবে না। আমাদের তো একটা আইন মেনে চলতে হয়, তো ওই আইনটাতে আর কি। তো গরুর হৃষ্টপুষ্টকরণের দিলে একটা সুবিধা হলো যে যেহেতু ওই সংগঠনগুলোতে ক্রাশার, হলার, ভ্যাকসিন ট্যাকসিন ওই সাধারণ সেবাটা গেছে, তো ফলে আপাতত গরুর হৃষ্টপুষ্টকরণে গেলে টাকাটা ফেরত আসার সম্ভাবনাটা একটু বেশি। বুঝছেন লেনিন ভাই? তো এই জন্য আমরা আপাতত এটা আমরা গরুর হৃষ্টপুষ্টকরণে সীমাবদ্ধ থাকি, এবং আমাদের যে 15টা আপনার কোয়ালিফাইড অর্গানাইজেশন এদের মাঝে ফার্স্ট সাইকেল সেকেন্ড সাইকেল যাক। আর অতিরিক্ত ফান্ডটা আসলে তো আমরা সব সংগঠনকে যখন চিন্তা করতেছি তখন আমরা আবার একটু নতুন করে সবার সাথে বসে আমরা সিদ্ধান্ত নিব। ঠিক আছে অসীমদা? আচ্ছা ঠিক আছে, আমি আমার মতামতটা দিচ্ছি স্যার শুধুমাত্র। না, অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। এটা চিন্তা ভাবনাটা এটা করা তো যায় কিনা। না, খুবই ভালো। আপনি যে চিন্তা করছেন এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো ঠিক আছে অসীমদা, তাহলে আপনি কন্টিনিউ করেন। স্যার যেহেতু স্যার ইতিমধ্যেই এটা নিয়ে আমরা সকল সংগঠনের সাথে কথা হয়েছে, এবং সেহেতু প্রস্তাবও স্যার অলরেডি বরিশালে 5টা সংগঠনে আছে, এবং রংপুরেও হয়তো সাধারণ সম্পাদক মহোদয় নাই, হয়তো 4-5টা তাদেরও আসার কথা, এভাবেই বেশি আসার কথা। তাই সেই সুবাদে স্যার আমরা এটা আমরা সভাপতি মহোদয় যেহেতু বলছে যে আমরা যেহেতু প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী আমরা যাব, এবং সেখানে যারা বেশ সংগঠন এবং যারা প্রাধান্য যাদের সদস্য আছে এবং তারা বাস্তবে আসলে এই কাজটা করবে কিনা, এই বিশেষ বিবেচনা করে স্যার আমরা এই কাজটা আমরা হয়তো 31শে ডিসেম্বর সভাপতির মহোদয়ের অনুমতি ক্রমে যে 31শে ডিসেম্বরের ভিতরে আমরা এই লোনটা একদম সম্পূর্ণ ফাইনালি তাদেরকে আমরা বিতরণ করব স্যার। আমি আশা করি সভাপতি মহোদয় যদি কোনো আমাদের আপত্তি না থাকে। না বাবা, একমত আমি। যেহেতু স্যার এটা আমরা 25 তারিখে স্যার আরো একটা মিটিং করব স্যার, আমাদের একটা যেহেতু নিজস্ব মিটিং হওয়ার কথা, এবং সেখানে কি বিবেচনা করব, কোন দিকগুলো থাকবে, কেন আমরা ওই সংগঠনকে বেছে নিব, অনেকগুলো উদ্দেশ্য আমরা দাঁড় করিয়ে তারপরে স্যার এই লোনটা, এবং কি তাদের জন্য আমরা নিরাপত্তা হিসাবে তাদের কাছে নিব এবং তাদেরকে কি দেব, সবগুলোই স্যার আমাদের বিস্তারিত আলোচনা করা দরকার। কারণ টাকা স্যার নেওয়াটা সহজ, উঠানটা আর একটা কঠিন। সেই বিবেচনা চিন্তা করে স্যার আমরা 25 তারিখে সিদ্ধান্ত নেব, এবং আমার মনে হয় যে 31 তারিখে যে আমরা এই 31 তারিখের মধ্যে আমরা স্যার ঋণটা আমরা বিতরণ করব, এই ঘূর্ণীয়মান ঋণটা। স্যার এই ছিল আমার আর স্যার আপনাদের যদি কোনো দুলাল দা 31 তারিখের মধ্যে কি টাকা ঢোকানো যাবে? আচ্ছা আমি বলি সেটা হলো যে টাকা তো 31 তারিখের আগে ঢুকানোর আগে কিছু প্রিকন্ডিশন আছে। হ্যাঁ, সেটা হলো যে যেমন ধরেন এই যে একটা রিপোর্ট লাগবে, রিপোর্টটার মধ্যে কিছু কন্ডিশন আছে, যেমন কত জনকে আমরা দিব, 20 জনকে, 20 জনের ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে কিনা, কোন 20 জনকে দিব, সবকিছু কিন্তু ইয়ে করা লাগবে। তো এইটা ধরেন যে 31 তারিখে যদি আপনারা ডিসবার্স করতে চান, তার মানে হলো যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই 31 তারিখে থাকা লাগবে টাকাটা। ওই ক্ষেত্রে দেখা যাবে যে আমার কাছে যদি ধরেন সব কাগজপত্র 12 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর মধ্যে চলে আসে, তাহলে হয়তো বা 31 তারিখের মধ্যে আমি আপনাদের অ্যাকাউন্টে টাকাটা অ্যাভেলেবেল করতে পারবো।
এটা 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 হানিফ ভাই এবং সজল এটার উপরে কাজ করবেন একটু। আচ্ছা, এই জায়গাটায় আমি একটু আপনাদের যারা সদস্য নির্বাচন করবেন, হ্যাঁ, তো সেই যেহেতু সারা বাংলা থেকে টাকাটা যাবে, আমাদেরকে মানে একটা জায়গা থেকে ট্রান্সফার অ্যাডভাইসটা দিতে হবে। সেই ক্ষেত্রে যাদের MICRC চেক আছে, এরকম অ্যাকাউন্ট, এরকম ব্যাংককে প্রায়োরিটি দিতে হবে। কারণ টাকাটা ট্রান্সফার সিস্টেমে না গেলে, যে একদম রিমোট ব্যাংকের ক্ষেত্রে এটা একটু জটিল হবে টাকা পাওয়া ক্ষেত্রে। এটা একটু আগে থেকে আমরা যদি সতর্ক থাকি যে আমাদের প্রাইভেট ব্যাংকগুলো অথবা কৃষি ব্যাংকও MICRC চেক আছে, সেটা আগে থেকে বলে রাখতে হয়। হ্যাঁ, এই সতর্কতাটা একটু আমি অনুরোধ করব যে আপনারা যখন নির্বাচন করবেন 25 তারিখে, তখন এই জায়গাটা একটা বিবেচনায় রাখা যে MICRC চেক আছে অথবা ওইরকম ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে, তাকে একটু প্রায়োরিটি দেয়া। কারণ এটা আমার ম্যানেজ করতে হলে, এবং সে যে চেকটা দিবে রিটার্ন সিকিউরিটি হিসেবে যে চেকটা দিবে, সেটা MICRC চেক না হলে সারা বাংলার লেনদেনের গুলো আপনাদের লোকাল ব্যাংক গুলা তো ইজিলি ওই সেম ব্যাংক হিসাবে এটা সমস্যা হবে না, কিন্তু সারা বাংলার তো অ্যাকাউন্ট থেকে যখন টাকাটা যাবে তখন এটা একটা জটিলতা তৈরি হইতে পারে। এই কারণে আগে থেকে আমরা এটা সতর্ক থাকবো যাতে এটা আমরা সহজে ম্যানেজ করতে পারি। স্যার যেহেতু আসলে সব কথাগুলোই আমাদের আস্তে আস্তে করে সব কথাগুলোই চলে আসছে স্যার, আমরাও এটা বিবেচনায় করেছি যে আসলে MICR একটা চেক যেহেতু সারা বাংলার আসবে এবং সারা বাংলা থেকে কিছু সংগঠনে যাবে, এটা একটা দীর্ঘ। আর স্যার যেহেতু বলেছেন যে আমাদের যে সদস্য নির্বাচন করব তাদের ব্যাংক অ্যাকাউন্ট নিশ্চিত করতে হবে এবং সেখানে তার সঞ্চয়টা একটা নিশ্চিত করতে হবে, তার ডিটেলস স্যার আমরা এটা আশা করি আমরা 10 তারিখের ভিতরেই আমরা স্যারকে আমরা পাঠাতে পারবো বলে আমরা আশা করি স্যার, যদি কোনো রকম বড় কোনো সমস্যা না হয় স্যার এটা আমরা দিব। যেহেতু টাকাটা স্যার আমাদের সময় উপযোগী এখন দেওয়াটা খুবই জরুরি, সেই সুবাদে আমরা মনে হয় যে স্যার পারবো স্যার। এখন গরুর বাজার কেনার জন্য সুবিধাজনক আছে, গরু কেনার সুবিধাজনক বাজার, খুবই সুবিধাজনক। এখন উপযোগী একটা সময়, খড়কুটা বের হয়ে আসছে, মানুষ সব দিকেই একটা স্যার সুযোগ আছে আমাদের। স্যার আজকের যে আমাদের যে আলোচনা, বিশেষ আলোচনাগুলো ছিল স্যার, এটা ছিল আমাদের আজকের আলোচনার সর্বশেষ আলোচনা। এবং যদি স্যার কারো কোনো আলোচনা থাকে আমাদের সারা বাংলার পক্ষ থেকে, যদি কারো কোনো কিছু থাকে আমাদের শেয়ার করতে পারেন সংক্ষেপে, আর না হয় আমরা এটার একটা সারসংক্ষেপ টেনে স্যারদের একটু মতামত বা গুরুত্বপূর্ণ কথা শুনে আমরা হয়তো আজকের সভাটা শেষ করতে পারবো স্যার। হ্যাঁ, সভাপতি মহোদয় তো শেষ করবে। এখন আপনাদেরকে ধন্যবাদ যে এটা খুব দ্রুত আমরা মানে ইফেক্টিভ, যে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমরা 3টা বিষয়ে আমরা সিদ্ধান্তটা শেষ করতে পারছি। তাও 25 তারিখের অপেক্ষা, আমি জানি না 25 তারিখে আপনাদের সিদ্ধান্তটা, আপনারা 25 তারিখ কখন মিটিং করবেন? আমরা বিকাল 3টা। না, তো সেই মিটিং এ আমরা থাকবো স্যার, কোনো আপত্তি নেই স্যার, কেন থাকবেন না, অবশ্যই থাকেন স্যার। ঠিক আছে। এখন আমি একটু বিবিধ আলোচনায় যাই। আমার মনে হয় যে কতগুলো বিষয় আপনাদেরকে একটু ধারণা দেওয়া দরকার। ওবায়দুল আসলে ওর সমস্যাটা জানলে আমি মিটিংটা আজকে কলই করতাম না। 5টার সময় টাইম ছিল, কিন্তু ও যদি বলতো যে 5টার সময় এসে থাকতে, মানে 3টার সময় আসতে পারবে না, তাহলে তো আমরা এই মিটিংটা ডাকতাম না, এটা পরে আসা দরকার ছিল। তারপরে উনি এসে বলবেন যে উনি অনেক কিছু জানেন না, এটা একটা এগ্রিমেন্টের ব্যাপার আছে। দেখেন, এখন পর্যন্ত যা কাজ করা হচ্ছে, আপনারা জানেন বা না জানেন, সবখানে কিন্তু আমরা সারা বাংলাকে সামনে রেখে কাজ করতেছি। আমাদের যত ডকুমেন্ট, প্রোগ্রেস রিপোর্ট যা যাচ্ছে ডোনারের কাছে, যা যাচ্ছে এফএর হেডকোয়ার্টারে, যা যাচ্ছে আমাদের যে বাজেট হোল্ডার এফএর যে প্রধান আছে তার কাছে, সব কিন্তু সারা বাংলা। তো এই সারা বাংলার মাধ্যমে যাচ্ছে মানে কি, এটা তো একটা বিষয় আছে যে সারা বাংলা হিসাবে যে সংগঠন, আপনাদের নিজস্ব
নিজস্ব সংগঠনের পাশাপাশি আপনার শিশু সংগঠনটা নিয়েও কিন্তু আপনাকে কিন্তু প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা করে কিন্তু আপনাদের সময় দেওয়া প্রয়োজন। কথাগুলো এই জন্য বলতেছি যে কারণ সামনের দিনে আরো বড় পেরিফেরিতে কাজ করার সুযোগ আসতেছে, কিন্তু আমাদের সেই প্রস্তুতিটা তো আপনাদেরকে আমরা সহযোগিতা করতে চাই। সামনে যেহেতু আপনারা পিএসসি তে আপনাদের এখানে অনেকে ছিলেন, আমাদের প্রদেশ স্টিয়ারিং কমিটি মিটিং এ ফজলু ভাই ছিল, রিতাদি ছিল, আমাদের মামুন ভাই ছিল এবং রেনুবালা ছিল। তো প্রদেশ স্টিয়ারিং কমিটিতে একটা সিদ্ধান্ত হয়েছে যে এই এমএমএ এর এই কাজগুলা যেহেতু একটা শক্তিশালী সংগঠন করতে গেলে যা যা দরকার সব এমএমএ সংগঠনগুলোতে আছে, ফলে এই কাজগুলো সারা বাংলাদেশে ছড়াই দেওয়া হোক। এখন ছড়াই দেওয়া হোক কথাটা যত সহজ বলা, এটা করা কিন্তু আরো কঠিন। এখন করা কঠিন এই জন্য কারণ হলো যে আপনার ছড়া 1 নাম্বার হলো যে যেই জন্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিচ্ছে আপনাকে সারা বাংলাদেশে ছড়াই দেওয়া হোক। আমরা আসলে যেভাবে মন্ত্রণালয়কে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে না সংগঠনগুলো খুব ভালো কাজ করতেছে। আপনারা যে ম্যাপটা আঁকছেন, আপনাদের সংগঠনে এই ব্যবস্থাপনা আছে, আপনাদের সংগঠনে সাধারণ সেবা কেন্দ্র আছে, আপনাদের সংগঠনে রিভলভিং লোন আছে, আপনাদের সংগঠনে অনেক ধরনের মেশিনারি শেড আছে, আপনার কারো কারো সংগঠনে আপনার ডিজিটাল সেবাগুলো আছে, তথ্য প্রযুক্তি সেবাগুলো আছে। এই সবগুলা মিলিয়ে একটা শক্তিশালী সংগঠন আছে। এখন এই সংগঠনগুলা বাংলাদেশের যেখানে বিভিন্ন পণ্য উৎপাদিত হয় এবং একই সিজনে এই পণ্যটা অনেক বেশি উৎপাদিত হয়, সেই সংগঠনের ধন্যবাদ সোহান। তো এই যে মডেলটা যেটা আপনারা আঁকছিলেন রংপুরে, বরিশালে এরকম সেম মডেল আপনারা আঁকছিলেন। এখন এই মডেল অনুসারে আপনাদের সংগঠনটা এখন এই পর্যায়ে এই সংগঠনটাকে সারা বাংলাদেশে ছড়াই দিতে বলতেছে। ছড়াই দিতে গেলে ফার্স্ট কথা হলো যে আমার সংগঠনটা এটাতে আছে কিনা। আমরা 2 বঙ্গেই বলে আসছি যে এই সবকিছু এই ঘূর্ণায়মান ঋণটা কিন্তু আপনারা প্রদান করে ফেলতেছেন কেউ কেউ। ঘূর্ণায়মান ঋণ কিন্তু আমাদের মাত্র একটা উপাদান। টেকসই সংগঠন গড়ে তোলার একটা মাত্র উপাদান হলো এই ঘূর্ণায়মান ঋণ। কিন্তু তার সাথে আপনি যদি বলেন, আমরা বলছিলাম যে সবচেয়ে আগে কোনটা আসে, 2 বঙ্গেই প্রশ্ন করছিলাম যে এই সংগঠনটাকে টেকসই করতে গেলে সবচেয়ে আগে কোনটা। ওদিন মিটিং হচ্ছিল যে আপনার সোনার হাতে সোনার কেকার অলংকার, ঘূর্ণায়মান ঋণ অলংকার না ভার্চুয়াল কল সেন্টার অলংকার না কালেকশন পয়েন্ট অলংকার, একটা আরেকটার অলংকার। কিন্তু সবচেয়ে প্রধান 2টা জিনিসের নাম বলতে বলছিলাম। তো কেউ বলছিল বিভিন্ন রকম বলছে, কিন্তু একটা ছোট্ট বাচ্চা মেয়ে এই রংপুরে বলছিল যে ভার্চুয়াল কল সেন্টার হলো প্রধান। আর একটা ছোট্ট বাচ্চা ছেলে, আমাদের আশরাফ ভাইয়ের ছেলে, সে বলছিল যে কালেকশন পয়েন্ট হলো প্রধান। এই দুজনের আমি কমিটমেন্ট করছিলাম যে এই দুজনের 2টা পুরস্কার দিব আমি। দুলালদা ভুলে গেছেন বোধ হয়। এই ওয়াদার বর খেলাপ করা ঠিক না। সুমাইয়া আর আশরাফ ভাইয়ের ছেলেটা, এই দুজনের 2টা পুরস্কার দিতে হবে, বুঝছেন, সজলের মাধ্যমে পৌঁছে দিতে হবে। তো এই এতগুলা মানুষ, জব্বার ভাই বুঝছেন প্রেসিডেন্ট সাহেব? জি স্যার। সবগুলা সিনিয়র নেতা, 7-8 বছরের পুরাতন নেতারাও কিছু করতে পারে না, কিন্তু 2টা বাচ্চা ছেলে মেয়ে বললো যে সংগঠন টিকাইতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন হলো ভার্চুয়াল কল সেন্টারটাকে সবসময় সক্ষম রাখা, চালু রাখা, কালেকশন পয়েন্টটা চালু রাখা। আমি বলছিলাম যে সংগঠন টিকায় রাখতে গেলে ছবি দেখতেছেন না, এই ছবির মধ্যে কোন 2টা জিনিস সবচেয়ে বেশি জরুরি আপনি মনে করেন? তো কেউ ঘূর্ণায়মান ঋণ, কেউ ট্রেনিং প্রশিক্ষণ অমুক তমুক, বুঝছেন। কিন্তু 2টা বাচ্চা ছেলে মেয়ে বললো যে ভার্চুয়াল কল সেন্টার আর কালেকশন পয়েন্ট হলো সংগঠনের প্রাণ, এই 2টা জিনিস টিকায় রাখতে হবে। আমরা মনে করি যে এই 2টা জিনিস আসলে এখন টিকায় রাখাটা খুব বেশি জরুরি। এই 2টা জিনিস টিকে থাকলে সব টিকে থাকবে। আপনারা একটু চোখ বুঝে চিন্তা করে দেখেন যে কালেকশন পয়েন্ট যদি টিকে থাকে, ভার্চুয়াল কল সেন্টার টিকে থাকবে। আপনারা যদি কিছু না কাজ করেন তাহলে তো ভার্চুয়াল কল সেন্টারও টিকবে না, কালেকশন পয়েন্টও টিকবে না। ঠিক আছে। সবকিছুর কেন্দ্রবিন্দু হয়ে যাওয়া দরকার আমাদের কালেকশন পয়েন্ট এবং ভার্চুয়াল কল সেন্টার। কালেকশন পয়েন্ট এবং ভার্চুয়াল কল সেন্টার আসলে একই জিনিস। ভার্চুয়াল কল সেন্টার কিন্তু আসলে কালেকশন পয়েন্টের কাজটা করতেছে। ভার্চুয়াল কল সেন্টার হয়তো ব্যবস্থাপনা, কালেকশন পয়েন্ট হলো একসাথে পণ্যগুলা একত্রিত করা, বিক্রি করা এবং আপনার ক্রয় করা উপকরণগুলা। তো ফলে সারা বাংলাদেশে যে ছড়াই দিতে বলতেছে, আমার নিজের সংগঠন ঠিক করতে হবে। কারণ যখনই আমরা এই আওয়াজটা দিব, অলরেডি মাহমুদ স্যার, ফ্লোরেন্টিনা, আমরা
সবাই মিলে আপনাদের এই যে 14টা ওয়েবিনার সিরিজে আপনারা মানে অনেক মানে আপনারা অনেক সময় ব্যয় করে অনেক মানে কষ্ট করে অনেক ত্যাগ করে আপনারা কিন্তু এই ভার্চুয়াল কল এই ওয়েবিনার গুলো আপনারা কিন্তু সফল করছেন। তো ফলে আমরা ওই 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 যে আপনাদের যে কষ্টটা, ওই কষ্টটাকে আমরা বৃথা যেতে দিব না। যে কষ্টটা আপনারা করছেন গত 2 মাস, এই আগস্টের 26 তারিখ থেকে অক্টোবরের 19 তারিখ পর্যন্ত, এই কষ্টটাকে আমরা বৃথা যেতে দিব না এবং এই কষ্টটাকে কিন্তু আমরা সত্যি সত্যি খুব মানে হৃদয়ে উজাড় করে কিন্তু আমরা লিখছি। এই লেখাটা এখন মাহমুদ স্যার মন্ত্রণালয়ে দিবেন আমাদের এফএ প্রধানের মাধ্যমে, এবং মাহমুদ স্যার যোগাযোগ করবেন এবং এইটাকে কেন্দ্র করে কিন্তু আমরা একটা পলিসি, যে কৃষক সংগঠনের জন্য একটা পলিসি আমরা কিন্তু ডেভেলপ করব। ওইটা কিন্তু সারা বাংলার সহযোগিতায় কিন্তু আসলে হবে। এই কাগজটা জমা যাবে না, সারা বাংলার নামও থাকবে। এবং ওইটার মাধ্যমে এখন আমরা ওই যে ক্লাস্টার সার্ভে একটা বলতেছিলাম, আমরা আরেকটা কাজে যাব। আপনার সারা বাংলা কৃষক সোসাইটি এই স্টাডিটা করবে, যে সারা বাংলাদেশে ছড়াই দিবেন কিসের ভিত্তিতে। আপনাকে জানতে হবে না যে কোথায় আপনি এমএমআই সংগঠনটা গড়ে তুলবেন। তাহলে আমরা আপনাদের সাথে আলাপ করে যেটা আমরা শুনেছি বুঝেছি, যে যেই সব জায়গাতে উৎপাদন মৌসুমে বেশি হয়, অনেক মানুষ মিলে একটা নির্দিষ্ট পণ্য উৎপাদন করে, মৌসুমে এটা যখন একবারে বাজারে উঠে তখন দামটা পড়ে যায়, ওইসব জায়গাতে কিন্তু চ্যালেঞ্জটা বেশি। উপকরণের চ্যালেঞ্জও আছে, পণ্য বাজারজাতকরণের চ্যালেঞ্জটা আছে। এই প্রতিকূলতাগুলা দূর করতে আমরা ওইখানে কিন্তু সংগঠন গড়ে তুলবো সারা বাংলার উদ্যোগে, সারা বাংলার নেতৃত্বে। এবং ওখানে কিন্তু এই এমএমআই এর সেম মডেলে কিন্তু ওখানে কাজ হবে এবং নেক্সট এমএমআইটা কিন্তু ওইভাবে যাবে, ওখানেও কিন্তু সারা বাংলায় কিন্তু নেতৃত্ব দিবে। তো কথা হলো 3টা। একটা হলো এই ভার্চুয়াল কল সেন্টার কালেকশন পয়েন্ট কিন্তু পুরোপুরি কিন্তু সক্রিয় হইতে হবে সারা বাংলার। এটা হলো সারা বাংলার গলার অলংকার। সারা বাংলার গলার সভাপতি, আমার কথা কিন্তু মনোযোগের দিকে শুনতে হবে আপনাকে। এই সওয়াল পাওয়াল, আপনার সওয়াল পাওয়াল আপনি বুঝবেন যে কেমনে আপনি নিয়ন্ত্রণ করবেন। এই কল সেন্টার এবং কালেকশন পয়েন্ট আপনাদের অবশ্যই সক্রিয় করতে হবে। যদি কারো হয়, আপনি অন্ততপক্ষে একটা নির্দিষ্ট পণ্য যেটা সবাই করে, ওই পণ্যটার উপকরণটা আপনি একসাথে কিনেন সকল সদস্যের, এবং ওই পণ্যটা আপনি একসাথে বিক্রি করেন। ঠিক আছে? এটা কিন্তু একটা আপনাদের অনুরোধ 1 নাম্বার। 2 নাম্বার হইলো আমরা হয়তোবা ডিসেম্বর মাসেই আমরা ক্লাস্টার সার্ভেতে যাব। আমাদের যে 32 জন বা তারও বেশি বা তারও কম যারা মোবাইলে ডাটা কালেকশন করতে জানেন, তাদেরকে দিয়ে আসলে আমরা ওই যে ডাটাগুলা কালেকশন করাবো এবং সেটা সারা বাংলা এবং এফএওর সহযোগিতায় আমরা একটা প্রতিবেদন তৈরি করবো, এবং সেই প্রতিবেদন মানে অনুসারে আমরা আসলে এই ইয়েটা করবো। আপনার সেই প্রতিবেদন অনুসারে আমরা নেক্সট এমএমআইটা আমরা ডিজাইন করব। তো এই হলো আমাদের 2টা কাজ। 3 নাম্বার কাজ, এই যে 2 জনকে যে নিয়োগ দিবেন, এই 2 জনের মাধ্যমে এই প্রত্যেকটা সংগঠনকে কিন্তু উজ্জীবিত করা, যে এই যে ঘূর্ণায়মান ঋণটা একটা অলংকার, কিন্তু মূল অলংকার না, একটা উপাদান সক্রিয় সংগঠন বা স্থায়িত্বশীল টেকসই সংগঠন গড়ে তোলা। ঘূর্ণায়মান ঋণটার তদারকির জন্য আপনারা যে এগ্রি বিজনেস লোন কমিটিটা সারা বাংলার করার কথা, সেই লোন কমিটিটার একটা সিদ্ধান্ত আপনারা 25 তারিখে নেবেন। আমি জানি না এটা নেওয়া হয়েছে কিনা ইতিমধ্যে। তো এই আমার মূল অনুরোধ গুলা ছিল, এটা যেন আপনাদের আজকের মাইনরসে যেন আসে। অসীম, আমি কি আপনার সুবিধার জন্য আবার কথাগুলো বলবো? এক নাম্বার হইলো ভার্চুয়াল কল সেন্টার আর কালেকশন পয়েন্ট, এটা অবশ্যই সক্রিয় করতে হবে। যাদের দুর্বলতা আছে তারা যেন অন্তত একটা পণ্যের জন্য হইলেও উপকরণ ক্রয় একসাথে করে এবং উপকরণ বিক্রয়টা যেন একসাথে করে, আর এই উৎপাদিত পণ্যটা যেন একসাথে বিক্রয় করে। ভার্চুয়াল কল সেন্টার এবং কালেকশন পয়েন্ট ছাড়া এই রিভলভিং লোন চলতে পারে না। এটা সারা বাংলা আপনারা এটা একটা দিতে পারেন যে নেক্সট আসলে আমরা টাকা দিব না, যা একটা যোগ্যতার মাপকাঠিতে বিবেচনা করা হবে। হানিফ ভাইদের যে মনিটরিং টুল করেন আপনারা, ওখানে এটার উপরে নাম্বারিং দিয়ে দিব 5-5, বলে এটা না চালু করলে এটাতে 5-0 পাবেন। একটু চালু ও তো 0, পুরোপুরি চালু থাকতে হবে এটা।
আর ভার্চুয়াল কল সেন্টারের অপারেটরের বেতন কেমনে দিবেন? ভার্চুয়াল কল সেন্টারের অপারেটর, কালেকশন পয়েন্টের অপারেটর সেম। একজন লোক ওর অ্যাকাউন্ট আপাতত আপনাদের যেহেতু যুগ মানে ব্যবসায় এখনো গোছানো আছে, একজন লোককে নিয়োগ করেন যার মাধ্যমে আপনারা অ্যাকাউন্টস, ভার্চুয়াল কল সেন্টার, এই যে কালেকশন সবটা তার মাধ্যমে আপনারা তারে কত বেতন দিবেন সংগঠন থেকে সেটা করেন, সেটাতে আমরা কিন্তু মার্কিং রেখে দিব। মার্কিং অলরেডি আছে একটাতে যে নিয়োগ দিচ্ছেন কিনা। আর 2 নাম্বারটা হলো যে আপনার আপনার বলছিলাম যে এই যে ক্লাস্টার সার্ভেটা আমরা করব, যে ক্লাস্টার সার্ভের মাধ্যমে নেক্সট এমএমআইটা আমাদের যাব। তো সেখানে আপনাদের প্রতি একটা কনসালটেশনে যাব, কোনখানে কোন পণ্যটা বেশি হয় এটা একটু আপনাদের ডায়েরিতে নোট করে রাখেন, তাহলে আমাদের লোকজনকে মুভ করাইতে সুবিধা হবে। যেহেতু জানি ওখানে আছে বলে ওখানে একদম ওইটাকে কেন্দ্র করে চলে গেল আর কি। আর হলো 3 নাম্বারটা হইলো, কারণ মনে আছে 3 নাম্বারটা কি বলছিলাম, যে রিভলভিং লোনটা সবাই যেত একেবারে যেই খাতে নিচ্ছে সেই খাতেই ব্যয় করতেছে কিনা, রিভলভিং লোনটা রিকভারি রেটের অনুসারে কবে কে নিচ্ছে এবং কবে কতদিন পরে তার নির্দিষ্ট বিজনেস প্ল্যান অনুসারে কবে তার চক্র শেষ হবে, কবে সে ফেরত দিবে। এই জিনিসগুলা কিন্তু আপনাদের কিন্তু সারা বাংলার তরফ থেকে মনিটরিং করা। ওই সারা বাংলার তরফ থেকে যেই লোন তহবিল উপকমিটি একটা করা দরকার, এই যে এগ্রি বিজনেস লোন উপকমিটি, সেই লোন উপকমিটিটা করছেন কিনা আপনারা, এবং সেটা নিয়ে ওদেরকে দায়িত্ব হস্তান্তর করা। এই 3টা বিষয় আপনারা এজেন্ডাতে আইনেন বিবিধ হিসাবে। হ্যাঁ, এই ছিল। ধন্যবাদ সভাপতি মহোদয় অনুমতি দেওয়ার জন্য। মাহমুদ স্যার যদি কিছু বলে, স্যার তো অনেকক্ষণ ধরে আমাদের লাইন আছে, স্যার তো অনেক, যেহেতু আমরাই কথা বলছি, স্যারকে একটু অনুরোধ করবো যদি আমাদের উদ্দেশ্যে কিছু স্যার বলে। না, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো ভালো। না, যেটা কথা হচ্ছে আর কি, যে ওই যে বলে না, স্বাধীনতা আনাটা যত কঠিন, টিকে রাখাটা তার চেয়ে বেশি কঠিন। ঠিক আছে না? আমরা আমাদের স্বাধীনতা দিয়েই দেখছি না, 72-এর পরে 75-এই আমরা একটা বিরাট বিপর্যয়ের মধ্যে পড়ছিলাম, যেটা অনেকটা ওইরকম। এখন আমাদের রিভলভিং ফান্ডটা আমরা অনেক অনেক কষ্ট, অনেক শ্রম, অনেক দিয়ে রিভলভিং ফান্ড আসছে। এখন এইটাকে যে টিকিয়ে রাখাটা, এটাকে সৎ এবং লাভজনক ভাবে রিভলভ করার যে জরুরি হয়ে পড়ছে, এটাকে সারা বাংলাকে এবং সমস্ত সংগঠনগুলাকে এই উপলব্ধিটা খুবই জরুরি আসা দরকার। কারণ এটার উপর সবকিছু ভবিষ্যতের সামনের দিকে এই 4 মাস এখন হচ্ছে খুব ক্রুশিয়াল টাইম। এটাকে যদি টিকে রাখতে হয়, এটাকে যদি সামনে আগায় নিতে হয়, এখন অক্লান্ত পরিশ্রম, এতদিন আনতে যে পরিশ্রমটা হয়েছে তার চেয়ে বেশি পরিশ্রম এখন করতে হবে, এবং অত্যন্ত সততা, নিষ্ঠা, অধ্যবসায়ের সাথে এই টাকাটাকে একটা মানে লাভজনক পর্যায়ে এবং রিভলভ করা, যেটা আবর্তিত করার জন্য সবাইকে আমি সচেতন হওয়া খুবই একটা জরুরি ব্যাপার। এটাকে উপলব্ধি করা, হৃদয়ের গেঁথে নিতে হবে আজকের থেকেই। এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে। আরেকটা জিনিস মনে হচ্ছে যে সারা বাংলাকে আরো বেশি প্রস্তুত হইতে হবে। আমরা যে এই আজকে অনেক বছর বা ধরে যে একটা সামাজিক পুঁজিটা গড়ে তুলছি, এই প্রত্যেকটা সংগঠন, এই সংগঠনগুলো যে নানান কাজে লাগতে পারে, সেগুলোকে আরো বেশি সন্ধান করা, সেগুলোকে কাজে লাগানোর ব্যাপারটা খুব জরুরি হয়ে পড়ছে। আপনি একদম ডিলার, এই যে সব বিভিন্ন যারা বেচা কিনা করে ডিলার, বড় বড় কোম্পানি, তাদের ওয়্যার হাউস হিসেবে আমাদের সংগঠনগুলো কাজ করতে পারে, সারা বাংলা কাজ করতে পারে, ডিলার ওয়্যার হাউস হতে পারে, লিডারশিপ হতে পারে। হ্যাঁ, তারপরে যেটা খুবই জরুরি কথা, ভার্চুয়াল কল সেন্টার। ভার্চুয়াল কল সেন্টারটাকে যদি আপনার কার্যকর করতে না পারেন, তাহলে আসলে আর ভার্চুয়াল কল সেন্টারকে যদি আবার কার্যকর করতে যান, তাহলে আপনাকে ফ্যামিলি ফার্মিং গুলো, আপনাদের মেম্বারদের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলা সম্বন্ধে একটা ইনভেন্টরি করা খুব জরুরি হয়ে পড়ছে। সেগুলাকে ইনভেন্টরি করে সেই প্রোডাক্ট গুলাকে আপনাদের ভার্চুয়াল কল সেন্টারের মাধ্যমে বেচা বিক্রি করা। তারপরে কালেকশন সেন্টারের কথা যেটা বলছে, কালেকশন সেন্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে শুধু কালেকশন সেন্টার হবে আপনাদের এখানে সমস্ত সার্ভিসের একটা কেন্দ্রবিন্দু হবে। আমি দেখতে পাই যে এটা এক সময় এখানে একটা
বিরাট একটা আয়োজন হচ্ছে। সেই আয়োজনের জন্য এখন থেকে এটাকে প্রস্তুত করতে হবে, সেটাকে ছোট ছোট কাজ করে 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 কিন্তু সামনের দিকে আর একটু আগাইতে হবে। এই ব্যাপারে আপনারা একটু সচেতন থাকবেন, এটাই অনুরোধ। আর এখন যেটা ক্রুশিয়াল, যেটা আমরা ক্রেডিটের জন্য, পুঁজির জন্য আমরা যা নির্দেশ করছি সেটা আমাদের কাছে আসছে। এখন এটাকে কিভাবে রক্ষা করা যায়, কিভাবে এটাকে কার্যকর করা যায়, কিভাবে এটাকে আরো ফ্লারিশ করা যায়, আরো বেশি বিকশিত করা যায়, আমি আশা করি এই ব্যাপারে আপনারা হৃদয় দিয়ে অনুভব করবেন এবং হৃদয় দিয়ে সেই কাজটা করবেন। এটা বলেই আমি শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ আমাকে কিছু বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। অসীম স্যারকে ধন্যবাদ জানাই যে স্যার অবশ্যই আসলে আমাদের অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান আমাদের মতামত দিয়েছেন, এই জন্য স্যারকে ধন্যবাদ জানাই। আমি সভাপতি মহোদয়, আপনি যেহেতু স্যারদের যদি কোনো কিছু বলার না থাকে তাহলে আজকের যে আমাদের যে সভাটা, আজকে যে আমাদের সভা, সেটা আপনি একটু সমাপ্তি ঘোষণা করবেন এবং সবাইকে, যেহেতু আজকে যে সিদ্ধান্তগুলো হয়েছে, আপনি যদি একটু আরেকবার একটু সবাইকে জানিয়ে দিয়ে সবার সমাপ্তি ঘোষণা করবেন। সভাপতি মহোদয়। ধন্যবাদ আমার স্যার মহোদয়কে। কথাটা হলো, আমরা প্রথম 42,000 দুই বঙ্গে আমরা নিয়োগ করছি, এর পিছনে খরচ করব 1,26,000 এইভাবে গেল, 1,68,000 আমরা দুই বঙ্গে দুইটা দোকান দিয়ে করব। মূল কথা হলো স্যার যে সর্বশেষ গুলো আমার কল সেন্টারের কথা, আমরা পার্সোনাল কল সেন্টার আমরা কতটুকু ঠিক রাখছি, কি করতে পারছি কি পারতেছি না, নাকি আমরা যে শুধু মুখে বলি কাজে করি না, আমরা যেন সবগুলাকে ঠিক মতন করতে পারি, এই আমাদের অনুরোধ সবারই উপরে। কারণ যেন আমরা স্যারের সামনে কেউ যেন আমরা ছোট না হই, আমরা যেন কেউ জব্দ না হই, কেউ যেন আমরা মন খারাপ না করি। যেমন আমার এবারে সারা বাংলা কৃষক সোসাইটির মাধ্যমে আমরা যে ডাইল প্রজেক্টটা পেয়েছি বিএডিসির থাকি, তা এত যে একটা কষ্টকর ডাইল, ওই টাইমের মধ্যে আমরা কিন্তু জমিটা আমরা নিকটে পাই নাই, অনেক দূরে পাচ্ছিলাম, কিন্তু একটু যাওয়া হিসেবে খরচ বেশি পড়ে, লোকে দিয়ে যেতে হয়। তারপর যে ডাইলের ইয়েটা মানে 10 একর জমিতে আমরা ডাইল করছি, মানে এত সুন্দর হয়েছে যে দেখলে আমাদের মন ভরে যায়। হয়তো স্যারদেরকে দেখাইতে পারলে আমরা একটু খুশি হব। আমার যে সোসাইটি যেভাবে সহযোগিতা করিয়ে ডাইলি প্রজেক্টটা আমরা করতে পারছি, এইরকম যেন আমরা যে প্রতিশ্রুতি গুলো সারা বাংলার নিছি এবং দিছি, আমরা যেন এটা সঠিকভাবে পালন করতে পারি। আর সামনে যে 25 তারিখ মিটিং আছে, রহিম বাবা, সামনে যে 25 তারিখ মিটিংটা আছে, এই মিটিং এর জন্য আমরা সবাই থাকি, সবার সাথে কথা সবার নেওয়া লাগবে, মত বিনিময় করিয়া সবার পরামর্শে আমরা যে আজকে প্রতিশ্রুতি গুলো হলো, এগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি, এই আশা রেখে আমি আজকের মিটিং সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমি একটু অনুরোধ করবো অসীম দা, রিতাদি, ওয়াহিদুল ভাই, মোসাদ্দেক ভাই একটু যদি থাকেন আমাদের সাথে, মানে আমরা একটু সার্ভে নিয়ে কথা বলবো। আর স্যার একটা কথা এড়ে গেছি স্যার, আর সবাইকে ধন্যবাদ, আর সবার দাওয়াত থাকলো আমার ডাইল প্রজেক্ট দেখার জন্য, একটু যদি আসবেন স্যার, কষ্ট করছেন। হ্যাঁ, আর ওই দিনকার দাওয়াতটা আমার বাড়িতে থাকলো স্যার, লাঞ্চটা আমার বাড়িতে করবেন স্যার, এটা আমার অনুরোধ স্যার। বহুত হয়েছে যে যা খাওয়াইছে না, এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না ভাই। একটা দিন আসেন স্যার, এই ডাইল প্রজেক্টটা অন্তত দেখেন স্যার, দেখলে আমরা অন্তত তৃপ্তি পাবো, আমরা যারা কষ্ট করছি। এটা করোনা যাক, একটা পিকনিকই করবো, দেখা যাক। থ্যাংক ইউ, আসবো দেখে যদি অনুমতি দেয় আর কি বস। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। মাস কালাই দিয়ে ভাত খাবো, অসুবিধা নাই। হ্যাঁ স্যার, কিন্তু এখন পরবর্তীতে কোনো গজব হলে জানি না, কিন্তু এখন মাস কালাইটা সবচেয়ে ভালো হয়েছে আমার প্রজেক্টটা। কারণ যে ডাইলটা তো খুব সূক্ষ্ম ডাইল, হেমাগারের অফিসার মানে সপ্তাহে আসে দেখার জন্য, উনি আর পাগল হয়ে গেছে। ওটা তো নৌকা দিয়ে যেতে হয় না?
হ্যাঁ স্যার, লোকে দিয়ে মানে এখন লোকে দিয়ে যেতে হবে, ওই মোটরসাইকেল দিয়েও কিছু দূর যেতে হবে, মানে একটু দূরে পাচ্ছি জমিতে লাস্টে তো। ঠিকই আগে আছে, ওখানে তো বীজ সবচেয়ে ভালো হবে। হ্যাঁ স্যার, বীজ ভালো, ওই জায়গাটাতে বীজ সবচেয়ে ভালো হবে। তো ঠিক আছে জবর ভাই, থ্যাংক ইউ। আমরা আবার কথা বলবো। জি জি, আমার ভুট্টা প্রকল্পটাও দেখবেন স্যার, কত সুন্দর হয়েছে না? দেখবো দেখবো দেখবো, দেখার মতো হয়েছে। জি হ্যাঁ, হানিফ ভাই শুরু করেন। রীতাদি, অসীম দা, ওয়াহিদুল ভাই, মোসাদ্দেক ভাই আছেন তো আপনারা? দেখতেছিলাম। হ্যাঁ, এখন আমরা আজকে আপনাদের যে আপডেটটা পেয়েছি, আপনাদের এমনি যে সার্ভে করতেছেন কোন জায়গায় সমস্যা আছে কিনা, একটু যদি আপনাদের আপডেটটা আপনারা একটু বলেন। এক মিনিট করে। স্যার আমি যদি একটু স্যার বলি স্যার। স্যার আমার যে প্রথম সমস্যাটা হয়েছে যে স্যার ট্যাবে আর কি নিচ্ছিল না, এটা হচ্ছে প্রথম সমস্যা। সেটা তো আপনার মাধ্যমে স্যার আমি অনলাইনে এখন সমাধান করতেছি স্যার, এই একটা বিষয়। আর যেটা আমরা জরিপে স্যার যাচ্ছি, অনেক সময় স্যার অনেক মতামত স্যার আমরা পাই, মানে হঠাৎ করে যখন ই করি ফোনটা বেশিরভাগই তার স্বামীর কাছে থাকে, বা এইভাবেই বেশিটা হয়। অনেক সময়টা হয় যে কি স্যার কিছু সময় কথা বলার পরে সে আসলে অনেক বিরক্ত মনে করে, যে আসলে আবার নারীরা ফোন ধরলে মনে করতেছে আমার পরিবারের তথ্য এত কেন দিব কার কাছে, অনেক বুঝানোর পরে টরে তারপর আচ্ছা ঠিক আছে তাহলে নেন, এভাবে কথা বলে টলে স্যার মোটামুটি স্যার করতেছি। আর সেখানে যে সময়টা স্যার আমরা দেখেছি স্যার অ্যাকচুয়ালি যারা যাই বলুক, ডাব্লিউপি যেভাবেই আমাদেরকে বুঝাইছে, যতটা বুঝাইছে স্যার, এখানে 18 মিনিটের নিচে, 18, 20, 22 মিনিটের নিচে স্যার এটা হচ্ছে না, বা এটা হওয়া সম্ভব না যদি অ্যাকচুয়াল তথ্য আনতে হয়, এবং তাদের আমাদের যদি তাদের পরিবারটাকে একদম এই কোশ্চেনিয়ারের ভিতরে নখদর্পণে নিতে হয় স্যার। এটা হচ্ছে স্যার একটা ইয়ে। আর অনেকগুলো ফোনই স্যার 1-2 মিনিট করে বলতেছে আমি একটু কাজে আছি, আমি গাড়ি চালাচ্ছি, তাই আমার এই সমস্যা আছে, আমি 2 মিনিট পরে, তাই আমি এই ধরেন সন্ধ্যাবেলা এই সময়টা ফোন করলে বলে আমি নামাজের জন্য একটু ব্যস্ত আছি, পরে দিন। আর খোঁজ থাকে না স্যার, এরপরে আর ধরছে না। পরে আবার অনেকগুলা ফোনই স্যার কেউ রিসিভ এটা করছে অনেকটা না। জানি দাদা জানি। তাহলে আপনি তো গতকালকে 12টা সাবমিট করছেন না, আমরা যেটা রিপোর্ট পাইছি। আজকে কয়টা করতে পারবেন আজকের দিনে এরকম কি? অলরেডি আজকের আমি মনে হয় যে 10টা সাবমিট করেছি, আরো 5টা আমার হাতে অলরেডি, আমি তো যেহেতু ফটোকপি করে তারপরে নিয়েছি প্রত্যেকটার ডিটেলস, আমরা আরো 5টা সেট আমার কাছে আছে, আমি এখনই দেব। আরো 5টা চাচ্ছি সন্ধ্যার পরে, যদি স্যার একটু সময় থাকে তাহলে। ফাইন, ঠিক আছে, আপনারটা একটু বুঝলাম। এরপরে একটু যদি রীতাদির অবস্থাটা একটু বলেন,